জি, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মোটামুটি সবাই জয়েন করছেন। আমরা আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আমার স্ক্রিন আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। এই দুটো জিনিস একটু কাইন্ডলি একটু কয়েকজন একটু কমেন্ট করে জানালেই হবে। তো আশা করছি আপনারা এখানে যারা আছেন সবাই গতকালকের আমাদের যে গাইডলাইন ক্লাস ছিল, গতকালকের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই ক্লাসটা করেছেন। সবাই জয়েন করতে করতে আপনারা হচ্ছে চাইলে কিছু কমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে okay, যে ওরিয়েন্টেশন ক্লাস আশা করছি আহ, সবাই করেছেন। ওরিয়েন্টেশন ক্লাস ওভারঅল আপনাদেরকে কাছে কেমন লেগেছে একটু জানাতে পারেন। আরেকটা হচ্ছে আমি বলেছিলাম যে বিগত বছরের কিছু প্রশ্ন দেখার জন্য, যে কোনো একটা বছরের হতে পারে, 2টা বছরের হতে পারে, আপনারা দেখেছেন কিনা কাইন্ডলি সেটাও একটু জানাবেন। আশা করছি ওরিয়েন্টেশন ক্লাস আপনারা মোটামুটি যারা লাইভে কালকে অ্যাটেন্ড করতে পারেননি তারা পরবর্তীতে হয়তো বা রেকর্ড দেখে বা ইউটিউব দেখে আপনারা করতে পেরেছেন। আর বিগত বছরের কোশ্চেন দেখে আপনারা যারা একেবারে নতুন পরীক্ষা দিবেন স্পেশালি তাদের কাছে জানতে চাচ্ছি যে কি মনে হচ্ছে যে কোশ্চেন কতটা কঠিন লাগে। তার আগে আমি একটু বলে নিই যে আমি যখন বিসিএস এর প্রস্তুতি শুরু করি, আমি যখন প্রথমবার বিগত বছরের প্রশ্ন দেখি, আমার কাছে মনে হয়েছে যে বিসিএস আমাকে দিয়ে সম্ভব না। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি পড়াশোনা থেকে বেশ দূরে ছিলাম। গ্র্যাজুয়েশনের পরপর মোটামুটি প্রায় 6-7 বছর আমি পড়াশোনা থেকে একদম ডিটাচ ছিলাম। তো এরপরে যখন আমি দেখলাম যে বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, এরপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই বিষয়গুলোর কোশ্চেন দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমাদের দিয়ে হয়তো বা সম্ভব না। সো আপনাদের যদি মনে হয় বিগত বছরের প্রশ্ন দেখে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে মানে এটাতে ভড়কাবেন না। এটা খুবই কমন। এটা খুবই কমন কারণ বিসিএস এর প্রশ্ন আপনারা প্রথমবার দেখলে আপনাদের কাছে মনে হবে যে এটা অনেক জিবরিশ, এটাতে মনে হয় এটা আমাকে দিয়ে হবে না, এরকম অনেক কিছুই হয়তো বা মনে হবে। সো এটা ওভারকাম করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে আজকের ক্লাসের পর আপনারা প্রত্যেকে একটা কাস্টমাইজড একটা প্ল্যানিং তৈরি করবেন যে আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনি কোনটাতে দুর্বল। আমি একটা ওভারঅল গাইডলাইন দিয়ে দিব আপনাদেরকে যে যে কেউ যেটাতে দুর্বল আছেন সে সেই জিনিস দেখে বা সেই জিনিসের উপর বেস করে কিভাবে আহ, মানে প্রস্তুতি নিতে পারে। কেমন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিগত বছরের প্রশ্ন যখন আপনারা দেখবেন, আহ, আহ, প্রাথমিকভাবে যখন আপনারা দেখবেন, আমি গত ক্লাসে যেটা বলেছি জাস্ট কোশ্চেনগুলো একটু উল্টায় পাল্টায় দেখার জন্য যে কেমন ধরনের কোশ্চেন হয় বোঝার জন্য। বাট বিগত বছরের কোশ্চেন আপনি যখন পড়তে বসবেন অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি কিছুটা ব্যাখ্যা সহ আপনি পড়েন। কারণ কিছুটা ব্যাখ্যা সহ পড়লে যেটা হয় যে আপনার ওই কোশ্চেনের সাথে আশেপাশের আরও কিছু ইনফরমেশন আপনার মধ্যে গেঁথে যায়। আচ্ছা, রিটেন কোশ্চেন দেখলে মনে হয়, আচ্ছা রিটেন নিয়ে আমরা এখন আপাতত প্রিল নিয়ে আলোচনা আমরা করি। রিটেনেও ক্ষেত্রে আসলে ওইটার জন্য সেম কথা। 46-এর কোশ্চেন কেমন লাগছে আমার কাছে? যে আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ওভারঅল স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল আমার কাছে মনে হয়েছে 46-এরটা। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে 47, যে 47-এর কোশ্চেনে কী ধরনের চেঞ্জ আসতে পারে বা 47-এর কোশ্চেন প্যাটার্নে কী ধরনের আসলে মানে পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি। যে এইটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমরা কিভাবে আগাবো, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আহ, এত বছরের গ্যাপ এটা কিভাবে ওভারকাম করেছি, ডেফিনেটলি এগুলো নিয়ে আমি বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করব। ডোন্ট ওয়ারি যে আমি পড়ার গ্যাপগুলো কিভাবে আমি কমানোর চেষ্টা করেছি। গত ক্লাসে কিছু আলোচনা করেছি, আরও সামনের ক্লাসে মানে প্রতিদিনই অল্প অল্প করে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আপনারা কখনো মনে না করেন যে আপনি পিছিয়ে আছেন, যাতে আপনি মোটিভেশন হারায় না ফেলেন। আচ্ছা, সাউন্ডের বিষয়ে অনেকে বলতেছে, বাকিরাও একটু কনফার্ম করবেন যে সাউন্ডের সব ওকে আছে কি না।
যে সাউন্ড ঠিকঠাক মনে হচ্ছে কিনা কাইন্ডলি এটা একটু জানাবেন। আমি একটু আরেকবার একটু প্লাগ ইন করেছি। আচ্ছা আচ্ছা, 35 থেকে 46 নাকি 40 থেকে 46 কোশ্চেন প্যাটার্ন ফলো করতে হবে। আমাদের তো আসলে 200 মার্কের যে 200 মার্কের যে কোশ্চেন সেটার প্যাটার্ন তো 35 থেকে স্টার্ট, সো 35 থেকে 46 এটা সবসময় রাখবেন। আর 35-এর আগের কিছু কোশ্চেনও দেখবেন, কারণ কি, কারণ হচ্ছে এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সো কোশ্চেনের প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে কি ধরনের চেঞ্জ হইতে পারে সেই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই জয়েন করেছেন। আমি আর বেশি সময় ব্যয় না করে শুরু করে দিই। আচ্ছা, 4টা বিসিএস এর প্রজ্ঞাপন আমার জানা মতো এখনও হয় নাই, সো এটা নিয়ে এখনই ওয়ারি করার দরকার নাই। আপাতত মোটামুটি 32 বছরের যে প্রজ্ঞাপন সেটা হয়েছে, সো 32 বছর পর্যন্ত আপনারা বিসিএস দিতে পারবেন। সো আপাতত যেহেতু 4টার প্রজ্ঞাপন হয়নি, সো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের স্পেশাল গাইডলাইন ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স ব্যাচ 4-এর। আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। যে বিষয়গুলো আলাপ করব সেটা হচ্ছে যে 47তম প্রিলিতে কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বেশি আস্কড কোশ্চেন, যেহেতু এই মানে অন্তর্বর্তী সরকারের সময় কোশ্চেনের প্যাটার্ন কেমন হইতে পারে, অথবা হচ্ছে এই মুহূর্তে কোশ্চেনে কী কী ধরনের চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি, এই বিষয়টা হচ্ছে খুবই বার্নিং একটা ইস্যু, এটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের স্ট্রং এবং উইক জোন অ্যানালাইজ করে আমি কিভাবে টার্গেট মার্ক সেট করব, এটা প্রত্যেক জনের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য ডিফারেন্ট হবে। কারণ আমার যেটা স্ট্রং জোন আরেকজনের সেটা উইক জোন হতে পারে, আরেকজনের যেটা উইক জোন সেটা আরেকজনের মিডিয়াম মানে প্রিপারেশনের জোনও হতে পারে। সাবজেক্ট ওয়াইজ আমরা কোন সাবজেক্টে কেমন ধরনের আমরা প্রিপারেশন নেওয়া দরকার এবং আমি কিভাবে আপনাদেরকে এই ক্র্যাশ কোর্সে পড়াবো, সেই বিষয়টা এরপর আলোচনা করব। এবং সব শেষে হচ্ছে আপনারা যারা অ্যাডমিট হয়েছেন আপনাদের প্রত্যেকের স্টুডেন্ট প্রোফাইল অ্যানালাইজ করব, যে আপনাদের আসলে কোন বিষয়গুলোতে দুর্বলতা কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড কেমন, আপনাদের মানে মেট্রিক ইন্টারের ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো আমি আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করি যে 47তম প্রিলিতে কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের চেঞ্জ হতে পারে। সো প্রথমেই দেখেন যে ইংরেজি যদি চিন্তা করেন, ইংরেজি লিটারেচার বলেন অথবা ইংরেজি গ্রামার বলেন, এটা কিন্তু আসলে পরিবর্তন হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। কারণ ইংরেজি লিটারেচারের মধ্যে আমরা যাদেরকে পড়ি এবং ইংরেজি গ্রামারের মধ্যে যাদেরকে আমরা পড়ি, তারা ম্যাক্সিমামই হচ্ছে বেশ লিটারেচারের যেগুলো সেটা হচ্ছে বেশ পুরানো রাইটাররাই থাকে, এবং গ্রামারের ক্ষেত্রে গ্রামারের যে রুলগুলা সেগুলো আসলে মানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সো ইংরেজির ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, আমরা একই রকম প্রিপারেশন নিতে পারবো। একই কথা হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য। এটা মোটামুটি খুব কমন সেন্স দিয়ে আপনারা বুঝতে পারেন। এবং বিজ্ঞান এবং আইসিটি এই দুটার ক্ষেত্রেও সেম, তেমন কোনো আসলে পরিবর্তন হবে না। বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রেও আমাদের সিলেবাসের অ্যাডিশনাল কোনো কিছু যে পড়তে হবে বা কিছু চেঞ্জ চলে আসবে এরকম কিছু না। এরপর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের তেমন কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা নাই। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের এখানে যে সাবজেক্টগুলো আছে এই বিষয়গুলোতে আমাদের তেমন কোনো চেঞ্জের সম্ভাবনা নাই। তাইলে চেঞ্জ কোথায় হইতে পারে বা কোন জায়গাগুলোতে, এর বাইরে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটাতেই চেঞ্জ আসতে পারে। যেমন প্রথমত আমি যদি বলি বাংলায় খেয়াল করেন, বাংলায় হচ্ছে আমরা বেশ কিছু কবি সাহিত্যিক আছে যারা হচ্ছে মোটামুটি একটু কম ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এইটা এখন এই মুহূর্তে এটার ইম্পর্টেন্স বাড়বে। অর্থাৎ এই জিনিসগুলো আপনারা আগেও পড়তেন কিন্তু তাদের থেকে ডিটেলস হয়তো বা পড়তেন না, দুই একটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিস পড়তেন। এখন তাদের থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ এবং মিডিয়াম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সবই পড়তে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে রেনেসার কবি ফররুক আহমদ থেকে আপনি দেখবেন যে লাস্ট কোশ্চেন একেবারে হয় না বললেই চলে, কিন্তু এখন হচ্ছে এই যে ফররুক আহমদ
গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে। সেম গোজ ফর কায়কোবাদ। মীর মোশাররফ হোসেন অবশ্য সবসময়ই ইম্পর্টেন্ট ছিল, এটার ইম্পর্টেন্স বাড়বে। আবুল ফজল, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ কবি সাহিত্যিকদের গুরুত্ব বাড়বে। আমি যখন বাংলা ক্লাস নিব তখন আমি এই বিষয়গুলোতে আরও ডিটেইলে যাব, যে আরও কি কি কবি সাহিত্যিক চেঞ্জ হইতে পারে বা আর কি কি জায়গায় আসলে পরিবর্তন হইতে পারে। তো ওভারঅল বাংলার মধ্যে আমি যেটা বুঝলাম, যেটা সেটা হচ্ছে যে কিছু সিলেক্টিভ কবি সাহিত্যিক আছে যাদের গুরুত্ব তুলনামূলকভাবে বাড়বে, এছাড়া তেমন কোনো পরিবর্তন আমাদের জন্য নাই। সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের সব থেকে বেশি চেঞ্জ আমাদের আসবে। যেমন হচ্ছে আমাদের এনজিও, সুশীল সমাজ, এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি জোর দিতে হবে এবং ডিটেইলে পড়তে হবে। যেমন এনজিও বিষয়ক, এনজিও নিয়ে কাজ করা হচ্ছে মাইক্রোফিন্যান্স রেগুলেটর অথরিটি, এমআরএ। সুশীল সমাজগুলোর সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে, অন্যান্য বিভিন্ন এনজিওর কার্যক্রমগুলো সম্পর্কে মোটামুটি পড়তে হবে, এদের যদি কোনো পুরস্কার থেকে থাকে সেগুলো পড়তে হবে। দেন চেঞ্জ বেশি পরিমাণে আসবে যে বাংলাদেশের যে রাজনৈতিক যে বিষয়গুলি, সেই জায়গাটায় অনেক বেশি চেঞ্জ আসবে। এই জায়গায় কীরকম চেঞ্জ? এই জায়গায় হচ্ছে আমাদের 1971 থেকে আমাদের 1981 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। আগে যেমন যেটা হয়তো রাজনৈতিক বিষয়গুলিতে 81 পর্যন্ত আমাদের ঘটনা প্রবাহ আমাদের না জানলেও চলতো, বাট এবার একটু আমাদেরকে আরেকটু বেশি পড়তে হবে। অর্থাৎ এখানে চেঞ্জ আসবে বলতে আমি বলতেছি আপনাদের পড়া কিছুটা বাড়বে এবং রাজনৈতিক বিষয়গুলির কিছু কিছু পার্টে আমাদের হচ্ছে পড়া কিছুটা কমবে। যেমন কালুরঘাট বেতার কেন্দ্র, এটা সম্পর্কে আরেকটু ইনডেপথে জানতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলে জানতে হবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে 3 জিরোস যে বই, এছাড়া হচ্ছে আপনারা জানেন যে প্রবাসী সরকারের একটা প্ল্যানিং সেল ছিল, প্রবাসী সরকারের একটা প্ল্যানিং সেল ছিল, হ্যাঁ। এই প্ল্যানিং সেলের কিন্তু গবেষণা কর্মকর্তা, গবেষণা গবেষণা কর্মকর্তা কিন্তু ছিলেন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সো মুক্তিযুদ্ধের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কানেকশন, সেই জিনিস মানে এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো আপনাদেরকে কিন্তু খুব ভালো করে এখান থেকে আয়ত্ত করতে হবে। এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক যে বিষয়গুলো আছে, সেগুলো একটু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। জেনারেশন জি যেটাকে বলে, জেন জি, সেটা সম্পর্কে একটু জানতে হবে। এবং অন্যান্য যে জেনারেশনগুলো, সেগুলোর রেঞ্জ, হ্যাঁ, এগুলোর বৈশিষ্ট্য কী ধরনের হয়, এগুলো একটু জানতে হবে। এই বিষয়গুলোর ওভারঅল মানে অ্যাট এ গ্ল্যান্স এটার গুরুত্ব বাড়বে, এই বিষয়গুলোর গুরুত্ব বাড়বে। তো আমি যখন বাংলাদেশ বিষয়গুলি যখন আমি আপনাদেরকে ক্লাস নিব, তখন হচ্ছে এই বিষয়গুলো আমি আরও ইনডেপথে আপনাদের সাথে আলোচনা করব। এবার হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। মনে করেন যে আন্তর্জাতিক বিষয়াবলীতে বেশ কিছু প্রেক্ষাপট আসলে চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তো স্পেশালি হচ্ছে বাংলাদেশের যে বৈদেশিক সম্পর্ক বিষয়ক যে বিষয়গুলো আছে, যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিংবা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্ক দুইটা কিন্তু একটা প্যারাডাইম শিফটের মধ্যে আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন কেমন, অথবা হচ্ছে পশ্চিমার সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন। কারণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে এবং এটার ফলে কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ কিংবা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওই অঞ্চলের যে সংঘাতময় পরিস্থিতি, এগুলোতে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। সো এই বিষয়গুলো হচ্ছে গুরুত্ব পাবে। এবং একই সাথে যখনই আমরা দেখি যে ট্রাম্প সরকার আসে, তখন কিন্তু রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের উষ্ণ সম্পর্ক বিরাজ করে। সো রাশিয়া এবং ইউএসের যে রিলেশন, এই রিলেশনের এই অ্যাসপেক্টটাও আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এটা হচ্ছে মোটামুটি আন্তর্জাতিক বিষয়াবলী। দেন এগেইন আমি হচ্ছে যখন আবার ক্লাস নিব, তখন আরও ইনডেপথে আমি যাব এবং যে চেঞ্জগুলো আমাদেরকে 47তম প্রিলির জন্য একটু বেশি মানে পরিমাণে ফোকাস করতে হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আমি ভূগোলের কথা বলি। ভূগোল স্পেশালি আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে পরিবেশ বিষয়ক যে ইস্যুগুলো আছে এবং গ্রিন এনার্জি বা পরিবেশ বিষয়ক যে অ্যাসপেক্টগুলো আছে, সেগুলোতে হচ্ছে অনেক বেশি জোর দিচ্ছে। তো সেই কারণে পরিবেশ বিষয়ক যে তথ্য যেগুলো আছে, সেগুলো আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা কিন্তু আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলীর যে ভিতরেও কিন্তু পরিবেশের একটা চ্যাপ্টার আছে, আপনারা জানেন, এবং ওইটার মধ্যেও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বাংলাদেশের পরিবেশ বিষয়ক যে স্টেপসগুলো, সেগুলো কিন্তু এখানে গুরুত্ব পাবে। সো আমার মনে হয় আপনারা একটা ওভারঅল আইডিয়া পাইছেন যে 47তম প্রিলিতে আমাদের কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের চেঞ্জ হইতে পারে বা আমরা কী ধরনের চেঞ্জ এক্সপেক্ট করতে পারি
বা আমাদের প্রস্তুতিতে কি কি জিনিস আমাদেরকে অ্যাডপ্ট করা লাগতে পারে। এইবার আমি শুরু করি যে আমাদের মানে আমাদের ক্যালকুলেটিভ টার্গেট মার্কটা কেমন হইতে হবে। আমি গতকালকেও আমি আলোচনা করছি আপনাদের সাথে যে আপনার প্রস্তুতি, আপনি যেটাতে আপনি ভালো, আপনি হইতে পারে হচ্ছে আপনি বাংলাদেশি অ্যাফেয়ার্সে ভালো, আপনি হইতে পারে আপনি সায়েন্সে ভালো, আপনি হইতে পারে আপনি জিওগ্রাফিতে ভালো, আপনি যেটাতে ভালো সেটাতে যেন আপনার ভালো থেকে আপনার অনেক ভালো প্রিপারেশন থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি এই জিনিসটা অনেককেই করতে দেখি। যে সে ফর এক্সাম্পল একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে চিন্তা করে আমি তো ম্যাথ তো পারবই, ম্যাথ নিয়ে আমার কোনো টেনশন নেই, সো আমার ম্যাথ না করলেও চলবে। এবং ওই প্র্যাকটিস তুলনামূলক কম করার কারণে যখন এক্সাম হলে যায়, এক্সাম হলে যেয়ে দেখা যায় সে অন্যান্য কোশ্চেনের তুলনায় ম্যাথের অ্যান্সার ভুল করে বেশি। সো এই জায়গাগুলোতে আসলে ওভার কনফিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটাতে ভালো সেটাতে আপনাকে অনেক ভালো প্রস্তুতি নিতে হবে। অন্যান্য যে আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন বা আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হন বা আপনার যদি ম্যাথের মানে বেসিক যদি আপনার স্ট্রং হয়, তাহলে আপনাকে এখানে 15-র মধ্যে 15 না হলেও অন্তত 14 আপনাকে টার্গেট করতে হবে। অন্যান্যরা হয়তো বা এখানে 11 অথবা 12 এরকম টার্গেট করবে। সো ওই জায়গাটা থেকে কিন্তু আপনাকে আগাইতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যেটাতে মানে আপনার বেসিক ভালো সেটাতে কিন্তু দেখেন এই 12 থেকে 14 যে 2 মার্কের গ্যাপ, বাকিরা যদি এই 2 মার্ক বেশি পাইতে চায় তাদেরকে যে ইফোর্ট দিতে হবে আপনাকে হয়তোবা এর হাফ ইফোর্ট দিতে হবে। সো ওই জায়গায় কিন্তু আপনি সবসময় আগাইতে পারবেন, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি এটাতে ভালো, তাহলে এটাতে একটা অ্যাভারেজ মার্ক আপনি এক্সপেক্ট করবেন, এটা কখনোই করা যাবে না। কারণ আপনি অনেক কিছুতে দুর্বল, সেগুলোতে আপনাকে অ্যাভারেজ প্রিপারেশন নিতে হবে। আপনি হইতে পারে যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দুর্বল, এটা আমি প্রায় দেখি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে অনেকেরই দুর্বলতা থাকে। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বা সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো ওগুলো তেমন একটা চর্চা করা হয় না, যে কারণে এটাতে একটা দুর্বলতা থাকে। এখন এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মনে করেন আপনি এটাতে দুর্বল, আপনি যাতে এটাতে অ্যাভারেজে অ্যাটলিস্ট 8 থেকে 12 রেঞ্জে পান, এইটা টার্গেট রাখতে হবে। আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে হচ্ছে সে ফর এক্সাম্পল আইআর এর স্টুডেন্ট, মানে কথার কথা, সে কিন্তু যদি 8 থেকে 12 টার্গেট নিয়ে পড়ে তাহলে কিন্তু হবে না, তাকে অ্যাটলিস্ট টার্গেট রাখতে হবে 16+-এর। অর্থাৎ আপনি আপনার স্ট্রেংথ অনুযায়ী আপনি যেটাতে দুর্বল সেটাতে একটা অ্যাভারেজ প্রিপারেশন আপনাকে নিয়ে যেতে হবে। কারণ আপনি যেটাতে দুর্বল সেটাতে যদি আপনি খুব ভালো প্রিপারেশন নিতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আপনি যেটাতে ভালো সেটাতে অনেক ভালো প্রিপারেশন নিতে কিন্তু আপনার ইফোর্ট, আপনার সময় দুটোই কিন্তু কম ব্যয় হবে। এখন যদি মনে করেন যে আপনার ম্যাথ সায়েন্স এই জায়গাতে অনেকেরই দুর্বলতা থাকে, যদি এই জায়গাগুলোতে আপনার দুর্বলতা থাকে তাহলে আমি বলবো যে আপনার হচ্ছে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান, নৈতিকতা। নৈতিকতা মোরলেস আমি গতকালকেও বলছি সবারই মোটামুটি একটা কমন দুর্বলতার পার্ট। এই জায়গায় আপনি দেখবেন যে আপনি মোটামুটি এই 55 নাম্বারের এখানে আপনার দুর্বলতা থাকে। আর তাইলে বাকি যে 145, এই যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মেন্টাল অ্যাবিলিটি এবং ভূগোল, এই জায়গায় হচ্ছে 145। আপনাকে এই 145-এর মধ্যে অ্যাটলিস্ট 100-এর টার্গেট রাখতে হবে। এই 145-এর মধ্যে আপনি যদি ম্যাথ সায়েন্সে দুর্বল হন তাইলে হচ্ছে আপনি যদি এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এই যে 145-এ যদি আপনি 100 টার্গেট আপনি রাখতে পারেন তাহলে আপনি ধরে নেন আপনার প্রিলি হবে। এটা নিয়ে টেনশন করার কোনো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো কারণ নেই। বাট এই জায়গাটাতে আপনাকে ডেফিনেটলি এই 145 বা 150-র মধ্যে আপনাকে 100-এর টার্গেট নিয়ে আগাইতে হবে। কারণ বাকিটা হচ্ছে আপনার উইক জোন। ওইটাতে যদি কখনো মানে একটু কঠিন কোশ্চেন চলে আসে, যেমন অনেক সময় হয় হচ্ছে যে আইসিটির কোশ্চেনটা বা বিজ্ঞানের কোশ্চেনটা একটু কঠিন হয়ে যায়, তখন যেহেতু আপনি ওটাতে দুর্বল, আপনি ওটাতে যেই নাম্বার এক্সপেক্ট করবেন ওটা থেকে আপনি আরও বেশি হয়তোবা মানে আপনার হয়তোবা কমে যেতে পারে। তো এক্ষেত্রে দেখেন যে আপনার যে 100+, এই টার্গেটটা আপনি যদি 100+ রাখতে চান তাইলে আপনাকে কিছু জায়গায় একটু সিলেক্টিভভাবে, যেমন হচ্ছে আপনি মেন্টাল অ্যাবিলিটি, এই জায়গাতে দেখেন এই মেন্টাল অ্যাবিলিটির কিন্তু বেশ কিছু টাইপের ম্যাথ আছে, আমি ক্লাসের মধ্যে দেখাই দিব। ওগুলা করলে আপনি ইজিলি 12 থেকে 13 আপনি মানে গ্যাদার করতে পারেন। মেন্টাল অ্যাবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কোনো কিছু না, এটা কমন সেন্সের বিষয়। সো এইখানে কিন্তু আপনি 12 থেকে 13 আপনি টার্গেট করতে পারেন। বাংলা এবং ইংরেজি এই দুটোতেই হচ্ছে আমি 24 করে এরকম একটা টার্গেট রাখবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনি 30-এর মধ্যে 20 বা 21-এর মতো টার্গেট রাখবেন। আর যেটা বললাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 12-র মতো। আর হচ্ছে ভূগোল যে পার্টটা সেখানে 6 বা 7 আমি ধরি। তো ওভারঅল হচ্ছে এই 145-এ তাহলে হচ্ছে আপনার 101-এর টার্গেট আপনি সেট করতে পারবেন।
তাহলে এটা গেল হচ্ছে আপনার এই যে ১৪৫ বা ১৫০-র মধ্যে যে ১০০-র পার্টটা, আর বাকি যেটাতে মনে করেন যে আপনি একেবারে দুর্বল, আপনি ম্যাথ তেমন একটা পারেন না, সায়েন্স আইসিটি একটু কঠিন কোশ্চেন হইলে আপনি ঘাবড়ায় যান, সেগুলোতে আপনি প্রিভিয়াস কোশ্চেন দেখবেন, আমি যে টাইপের কোশ্চেনগুলো সলভ করাবো সেগুলো দেখবেন, আপনি দেখবেন যে ইজিলি আপনি এখানকার যে লক্ষ্য আছে সেটা আপনি খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। দেখেন ১৫-র মধ্যে মাত্র ৬, আইসিটিতেও সেম, ১৫-র মধ্যে মাত্র ৬, অলমোস্ট 1/3, যে বলতে পারেন অলমোস্ট 1/3, ঠিক আছে, 35 বা 40% মার্কস, ঠিক আছে। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, নৈতিকতার ক্ষেত্রে ১০-এর মধ্যে ৪, আরও কম। সো একেবারে মিনিমাম নাম্বারও যদি পান তাহলে তারপরেও হচ্ছে আপনার এখানে ৫৫-তে ২২, যেহেতু এগুলো আপনার দুর্বলতা, তাইলে হচ্ছে এখানে আমি এই জিনিসটা রাখছি। তাহলে দেখেন ওভারঅল আপনি যদি এভাবে সেট করেন তাহলে হচ্ছে আপনার ওই ১৪৫-এর মধ্যে ১০১, আর এই ৫৫-এর মধ্যে ২২ বা ২২ প্লাস যদি পান তাও কিন্তু আপনার ১২৩ প্লাস হয়। তারপর আমি ধরলাম যে আপনার প্রস্তুতির কিছু ঘাটতি হয়তো বা থাকতে পারে, তারপরে ওখানে কাটছাট করলে যাতে ১১৮ থেকে ১২০ এই রেঞ্জে মোটামুটি আপনার মানে মার্কটা থাকে, এটা হচ্ছে আপনি ইনশিওর করতে পারবেন যদি আপনি এইভাবে টার্গেট সেট করেন। এখন খেয়াল করেন আপনাদের সবারই যে এরকম টার্গেট হবে তা না, অনেকের হয়তো বা হইতে পারে আমি ম্যাথে একটু দুর্বল কিন্তু আমি আইসিটিতে আবার বস, সো আইসিটিতে ১৫-র মধ্যে আমি ৬ না, আমি এখানে ১০ তুলতে পারবো। তাহলে দেখেন এখানে যদি আপনি এই ৪ মানে আপনি সারপ্লাস পান, তাহলে কিন্তু আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ১২ আমার জন্য টাফ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এখানে ৮ পাওয়ার একটা টার্গেট সেট করতে পারবেন। সো আপনারা প্রত্যেকে এই কাজটা করবেন যে আপনার যে উইক জোন সেই অনুযায়ী আপনি একটা টার্গেট সেট করবেন। আমি ওভারঅল হচ্ছে যারা ম্যাথ সায়েন্সে দুর্বল তাদের জন্য আমি এই টার্গেটটা আমি দেখলাম যে এটা হচ্ছে মানে সবচেয়ে অপটিমাম। আমি এটা নিয়ে মোটামুটি বেশ ঘাটাঘাটি করছি, আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে অপটিমাম, যেগুলো দুর্বল সেগুলোতে একেবারে মিনিমাম ধরে। এখন যদি আপনার সাধারণ জ্ঞানে যদি আপনি দুর্বল হন, সাধারণ জ্ঞানে দুর্বল বলতে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অথবা বাংলা, এগুলোতে আপনি হচ্ছে মনে করেন দুর্বল, সেক্ষেত্রে তাহলে আপনার মানে টার্গেট মার্ক আপনি কিভাবে অ্যাচিভ করতে পারবেন বা আপনি কিভাবে আসলে টার্গেটটা সেট করবেন, এটার জন্য আপনি বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এই যে ১০০, আপনি যদি ম্যাথ সায়েন্সে খুব ভালো হন, এই ১০০-র মধ্যে যদি আপনি ৬০ প্লাস বা ৬৫ প্লাস পান, তাহলে আপনি প্রিলি পাসের সম্ভাবনা ৮০%-এর বেশি বেড়ে যাবে। অর্থাৎ আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, অথবা হচ্ছে আপনি ম্যাথ, সায়েন্স, আইসিটি এগুলো হচ্ছে আপনার কাছে ভালো লাগে, আপনি এগুলো পারেন, সমস্যা হয় না, তাইলে আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ৩টা বড় সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স। যারা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটাতেই দুর্বল, আমি তাদেরকে বলি না যে বাংলাদেশ অ্যাফেয়ার্সেও বস হও অনেক বড়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও অনেক বড়, কারণ এই দুইটা যখন একসাথে তাল মিলিতে যায় তখন দুইটারই একদম মানে অবস্থা মানে খুব খারাপ হয়ে যায়। এই কারণে এই দুটার মধ্যে একটাকে রাখছি যে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা রাখেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সে একটা মানে হেলদি মার্কেট টার্গেট রাখেন, এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স যখন আপনি পড়বেন, যেহেতু দেশ সম্পর্কে পড়বেন, দেখবেন যে আপনার পড়তেও ভালো লাগবে, জানতেও ভালো লাগবে, আপনি একটা আনন্দ নিয়ে পড়ে এই জায়গাটা আপনি ইজিলি কভার করতে পারবেন। অর্থাৎ আমি যেটা বললাম যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এই তিনটাতে মনে রাখবেন, এই তিনটাতে কিন্তু 100 মার্ক, এটাতে যদি আপনি 60 বা 65 আপনি তুলতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার প্রিলি হয়ে যাবে। যখন আপনার এই প্রস্তুতি ১০০-র মধ্যে ৬০ প্লাসের প্রস্তুতি চলে যাবে, তখন বুঝবেন যে আপনি একটা খুবই ভালো জায়গায় আছেন। যে কোনো মডেল টেস্ট দিয়ে আপনি এই তিনটার মার্ক যোগ করবেন। আর বাদ বাকি যেটা হচ্ছে আপনার স্ট্রেংথ, অর্থাৎ যেগুলোতে আপনি ভালো, তাহলে আমি যেটা বললাম আপনি যেটাতে ভালো সেটাতে এটাকে আরও ভালো লেভেলে নিতে হবে। যেমন গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা। দেখেন মানসিক দক্ষতা কিন্তু আমি দুই এন্ডের জন্যই আমি সিমিলার রাখছি, কারণ আমি বললাম এটা কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু না, এটা কমন সেন্সের বিষয়। ম্যাথে কিন্তু আমি ১১ রাখছি। দেখেন আপনি ম্যাথে স্ট্রং, তারপরেও আমি আপনার এখানে ম্যাথে ১১ রাখছি, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে একটু বড়, যেগুলো করতে অনেক বেশি সময় চলে যায়, সো ওগুলো অনেক ক্ষেত্রে স্কিপ করাটা হচ্ছে বেটার। অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন দুই একটা ভুল হয়ে যায়, তো ওগুলা কাটছাট করেও আমি ১১ রাখছি। বাট আপনি চেষ্টা করবেন যে আপনি যদি ম্যাথ সায়েন্সে ভালো হন, আপনার তো চেষ্টা থাকবে এখানে ১৪-১৫ পাওয়ার। এখন তারপরেও মিনিমাম হিসেবে আমি ১১ ধরছি। বিজ্ঞানের ক্ষেত্রে ১০, আইসিটির ক্ষেত্রে ১০, এই ৬০-এর মধ্যে ৪৫। তাহলে আপনি এখন যদি বাকি যে জায়গা আছে, যেটা হচ্ছে আমি বলবো যে আমি যেটা বললাম আপনি সাধারণ জ্ঞানে যদি দুর্বল হন, তাহলে তো আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটাতে আপনি একসাথে জোর দিতে পারবেন না। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি ২০-এর মধ্যে মাত্র ৭ ধরছি, খেয়াল করেন ২০-এর মধ্যে মাত্র ৭। যারা হচ্ছে অনেক দিন ধরে সাধারণ জ্ঞান পড়েন না, তাদের জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ২০ মার্ক অনেক সময় মনে হয় যে অনেক বেশি টাফ।
অনেক বেশি টাফ মনে হয়। এবং আমি যখন প্রথমবার প্রিলি পরীক্ষা দিই 41তম প্রিলি পরীক্ষায়, আমি তখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রিপারেশন না নিয়ে যাইতে হয়েছে আমাকে। ওকে, আমি প্রিপারেশনই মানে বাদ দিয়ে দিছি। আমি মনে করছি এটা মোটামুটি মানে বেসিকের উপর যা আসবে তাই, ঠিক আছে। দেন ভূগোলের ক্ষেত্রে এটা হচ্ছে 4, নৈতিকতার ক্ষেত্রে 4 ধরছি, একেবারে কম কম ধরছি, এখানে 40-এর মধ্যে মাত্র 15 ধরছি। দেখেন, একেবারে মিনিমাল এটা ধরার পরও যদি আপনি ক্যালকুলেট করেন, বাংলা ইংরেজি বাংলাদেশ অ্যাফেয়ার্স এখানে 65, বাকি পোর্শনে 45, এখানে 15, তাও কিন্তু আপনার 125 প্লাস থাকে। যেখানে কিন্তু আমি ম্যাথে আপনার স্ট্রং জোন ম্যাথ, তারপরেও কিন্তু আমি ম্যাথে 15তে 11 ধরছি। এই ধরনের নাম্বার ধরেও আপনার 125 প্লাস থাকে। তাইলে এইখানে আপনার মানে একদম মানে টার্গেটটা কি হবে? আপনার টার্গেটটা হবে হচ্ছে এই পোর্শন। এটা অলওয়েজ মাথায় রাখবেন। বাংলা ইংরেজি বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখানে যে 100 নাম্বার, এই 100 নাম্বারের মধ্যে 60 বা 65 প্লাস। আর যদি আপনি ম্যাথ সায়েন্সে একটু দুর্বল হন, তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বাংলা ইংরেজি, দেন হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞান যে পার্টটা, সাথে মানসিক দক্ষতা, এইখানে 145-এ 100, ওইখানে হচ্ছে 100-তে 60, আর এখানে হচ্ছে 145-এ 100। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং এই অনুযায়ী আপনারা একটা প্ল্যান তৈরি করবেন যে আপনি কিভাবে 125 প্লাস বা 130 প্লাসের একটা টার্গেট সেট করতে পারেন। এটা হচ্ছে আজকে আপনাদের জন্য টাস্ক। ওকে, আজকের মানে আপনারা সবাই এটা অ্যানালাইজ করবেন যে আপনাদের স্ট্রেংথ উইকনেস এটাকে বুঝে আপনারা একটা ক্যালকুলেটিভ একটা টার্গেট আপনারা সেট করবেন। এটা তো মোটামুটি আমরা গেলাম যে আমরা টার্গেট কিভাবে সেট করব। এখন কথা হচ্ছে আমরা তাইলে সাবজেক্ট ওয়াইজ যখন প্রিপারেশন নিব, এই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনগুলো কীভাবে আমরা নিতে পারি ইফেক্টিভ ওয়েতে, এবং আমি কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে পড়াবো সেই বিষয়টা আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রথমেই দেখেন বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যে 20 নাম্বার, এর মধ্যে হচ্ছে প্রাচীন মধ্যযুগে 5 থাকে আর আধুনিক যুগে 15 থাকে। এইখানে দেখেন যে প্রাচীন এবং মধ্যযুগে যে 5, এই 5 পাওয়ার জন্য এখানে আমি যেগুলো দিছি সেগুলো মোটামুটি পড়লে 5-এর মধ্যে 4 বা 5 এটার প্রিপারেশন আপনি নিতে পারবেন। এই প্রাচীন এবং মধ্যযুগ, এই প্রাচীন এবং মধ্যযুগের যে বিষয়টা, এইটা আপনি একদম ইন ডিটেইলে পড়বেন যাতে করে এখান থেকে আপনার কোনো কিছু মিস না হয়। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনাকে বাংলাদেশ অ্যাফেয়ার্সের 30 নাম্বারের ছোট প্রশ্ন অ্যান্সার করতে হয়। এখন এই 30 নাম্বারের যে ছোট প্রশ্ন অ্যান্সার করতে হয়, এর মধ্যে দেখা যায় 6, অনেক সময় 9 মার্ক থাকে হচ্ছে প্রাচীন যুগ থেকে। সো আপনি এখানে 4 বা 5-এর মানে একটা ভালো প্রিপারেশন যদি নেন, আপনি ওই 30-এর মধ্যেও কিন্তু 6 বা 9-এর প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা আপনার জন্য প্লাস। তো এখানে দেখেন আমি এগুলো যখন আমি ক্লাস নিব, আমি এই বিষয়ে মানে প্রত্যেকটা কবি সাহিত্যিক থেকে কি কি অ্যাকচুয়ালি পড়তে হবে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব। চর্যাপদ থেকে কি পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কি পড়তে হবে, কোনটার ইম্পর্টেন্স বেশি, এবং প্রত্যেকটা জিনিসে আমি খেয়াল করছেন আপনারা যে যেগুলো হচ্ছে অনেক বেশি হাই ভোল্টেজ সেগুলোকে আমি রেড মার্ক করে রাখছি, এবং আমার প্রত্যেকটা পিডিএফই এরকম কালারফুল যে রেড মার্ক থাকবে। আপনি সবই পড়বেন, বাট রেড মার্কগুলো আপনি একবারের জায়গায় দরকার হলে 2বার পড়বেন, 3বার পড়বেন, অর্থাৎ বুঝতেই পারতেছেন যেগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রাচীন এবং মধ্যযুগ থেকে আপনাকে টার্গেটেড প্রিপারেশন নিতে হবে যে এটাতে যাতে খুব ভালো করে একটা প্রস্তুতি হয়। কারণ কি? কারণ হচ্ছে আধুনিক যুগের কোনো শেষ নেই। আধুনিক যুগের শুরু আছে, কিন্তু আধুনিক যুগ তো এখন পর্যন্ত যে কবি সাহিত্যিক যারা আছেন তারাও তো আধুনিক যুগে ইনক্লুডেড। সো আপনি প্রাচীন যুগের 100% প্রিপারেশন নেওয়াটা মানে যতটা যৌক্তিক বা সম্ভব, আধুনিক যুগে কিন্তু ওইটা ততটা সম্ভব না। এখন আধুনিক যুগের মধ্যে আমি আপনাদের আধুনিক যুগে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন আপনি 200-250 কবি সাহিত্যিক কিন্তু পার হয়ে যায়। আপনি যদি মোটামুটি বইগুলো দেখেন দেখবেন যে কবি সাহিত্যিকের কোনো অভাব নাই, কবি সাহিত্যিকের শেষ নাই, এটার শেষই করা যায় না। বাংলা সাহিত্যের চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় যে এত এত কবি সাহিত্যিক, কিন্তু এই কবি সাহিত্যিকগুলো থেকে আপনি যদি আবার সবগুলো থেকে পড়তে যান তাইলে মনে করেন যে আপনার বাংলা সাহিত্যই পড়তে হবে বিসিএস প্রিলিমিনারির একদম আগদিন পর্যন্ত, দেখবেন যে তাও আপনি শেষ করতে পারতেছেন আধুনিক যুগ। এই কারণে আমি আপনাদেরকে সিলেক্টিভ মাত্র 55 জন কবি সাহিত্যিক দিব। আমি আপনাদেরকে মাত্র 55 জন কবি সাহিত্যিক দিব। আপনারা হচ্ছে এই 55 জন কবি সাহিত্যিকের উপর বস হবেন। তাহলে কি হবে? প্রিলিমিনারিতে এখানে 15তে এখানে যে আধুনিক যুগ থেকে যে 15 আসে, এই 15তে আপনি 10-এর বেশি আপনি ইনশাল্লাহ কমন পাবেন। এবং আপনি হচ্ছে যখন রিটেন পোর্শনে যাবেন, রিটেন পোর্শনে মনে করেন যে আপনি দেখবেন যে আধুনিক যুগ থেকে যে কোশ্চেনগুলো হবে ওগুলোতে আপনি খুবই
মানে খুবই ফ্লেক্সিবলি, খুবই ইজিলি আপনি ওগুলো অ্যাটেম্প করতে পারবেন, ওগুলো থেকে অ্যান্সার করতে পারবেন। এবং আমি যখন পড়াবো এই যে এই জায়গাটাতে রিটেনে কেমন কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনি যখন প্রিলির জন্য পড়েন তখন ওটাকে ওইভাবে পড়তে পারেন, যাতে করে আপনার রিটেনের জন্য আপনার বাংলা সাহিত্য নতুন করে পড়তে না হয়। বাংলা সাহিত্য আমাদেরকে পড়তে হবে একটা কারণেই, যে রিটেনে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। রিটেনে বাংলা সাহিত্যে কিন্তু 30 নাম্বার থাকে প্রাচীন এবং মধ্যযুগ মিলে। সো এটা আমাদেরকে প্রিলিশ সময় এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু মোটামুটি একটু বস হইতে হবে। প্রথমে হচ্ছে ওরা 11 জন, আমি আপনাদেরকে কি বললাম, আমি আপনাদেরকে বললাম হচ্ছে 55 জন কবি সাহিত্যিক দিব। এই ওরা 11 জনের এই 11 জন কবি সাহিত্যিক পড়বেন। এবং আমি আপনাদেরকে কিন্তু অলরেডি বলছি কায়কোবাদ, ফররুখ আহমদ, এটা কিন্তু এর আগে কখনো রেডমার্ক ছিল না, এটা কিন্তু অলরেডি আমি রেডমার্ক করে দিছি। অর্থাৎ এটা এই কবি সাহিত্যিকদের গুরুত্ব বৃদ্ধি পাবে। মীর মোশাররফ হোসেন, এই কবি সাহিত্যিকদের গুরুত্ব বৃদ্ধি পাবে। এটা আগেও আমাদের পড়তে হইতো, কিন্তু এখন একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, দেন হচ্ছে ওরা 22 জন, ওরা 22 জনের মধ্যে আমি হচ্ছে এখানে এই 22 জন আমি রাখছি, অর্থাৎ ওরা 11 জনের পরে ওরা 22 জন। এখানে হচ্ছে তারপরে, অর্থাৎ আপনি এই সিকোয়েন্স আগাবেন, আপনি এই 55 জন কবি সাহিত্যিক একদম মানে অ্যাক্রোনিম অনুযায়ী আগাবেন না। আমি যেই লিস্টে যেই সিরিয়াল অনুযায়ী দিছি সেই সিরিয়াল অনুযায়ী আগাবেন, কারণ আমি হচ্ছে গুরুত্বের সিরিয়াল অনুযায়ী আমি আপনাকে সর্টিং করে দিয়েছি। ওরা 11 জনের পর তারপর আপনি ওরা 22 জন পড়বেন, এরপরে হচ্ছে আপনি আরও 22 জন পড়বেন। ওকে, আপনি দেখেন যে এখানে হচ্ছে 55। এখন আপনি যে কোনো একটা র্যান্ডম বই যদি আপনি খোলেন, আপনি দেখবেন যে কবি সাহিত্যিক এই যে 200 250 বা কিছু কিছু বইয়ে আরও বেশি আছে। তো বাংলা সাহিত্য যেহেতু আমাদের রিটেনেও কাজে লাগবে, সো এইখানে অ্যাটলিস্ট এই 55 জন আপনাকে পড়তেই হবে। আমি বলবো যে এইখানে কিন্তু যারা বাংলা সাহিত্য থেকে অনেক বেশি দূরে আছেন তাদের কিন্তু এইখানে বেশ ভালো একটা এফোর্ট দিতে হবে। আমি যখন প্রিলিমিনারি প্রস্তুতি নিই তখন আমি 2টা সাবজেক্টে মানে আমি অনেক বেশি পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা বললামই না, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি মোটামুটি ওইটা আমি মানে ধরার মধ্যেই রাখি নেই, কারণ ওটাতে এত বেশি পিছিয়ে ছিলাম। সো বাংলাদেশ অ্যাফেয়ার্সটা যেটা হইতো এটা একটু গল্পের মতো পড়া যাইতো, এটা কাভার হয়ে যাইতো, বাট সাহিত্য যে পার্টটা এটা দেখতাম যে আমি পড়লেই ভুলে যাই। তো এটার জন্য স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে মুখস্থ করার চেষ্টাই বন্ধ করতে হবে। মুখস্থ করার চেষ্টা করা যাবে না। আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন তাইলেই আপনি ভুলবেন, কারণ আপনি যদি মুখস্থ নাই করেন চেষ্টা করা যাবে না। ওকে, আপনি মুখস্থ না করে আপনি বারবার বারবার রিডিং পড়বেন, বারবার পড়বেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে এটা আপনার হয়ে যাবে। এবং আমি হচ্ছে বইয়ে তো আরও অনেক বেশি তথ্য থাকে, আমি হচ্ছে আপনাদেরকে এই 55 জনের প্রত্যেকের আন্ডারে কি কি পড়তে হবে সেটাও আমি দিয়ে দিব। এবং তাদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, তাদের যে মানে বই আছে, সাহিত্যকর্ম আছে, গল্প উপন্যাস আছে, সেগুলোর গুরুত্ব অনুসারে আমি কিন্তু রেডমার্ক করে দিব। সো ইনশাল্লাহ সমস্যা হবে না। 55 জন কবি সাহিত্যিক পড়ার পর তারপর হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো, যেমন হচ্ছে বিগত কোশ্চেন তো পড়তেই হবে, সাহিত্য পত্রিকা, সাহিত্য বিষয়ক পত্রিকা, সাহিত্যিকদের ছদ্মনাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, সাহিত্যের চরিত্র, উক্তি, উপজীব্য বিষয়, এটা থেকে ইদানিং অনেক ভালো কোশ্চেন হয় যে নিচের কোনটা হচ্ছে গ্রামীণ পটভূমিতে রচিত, এই ধরনের কোশ্চেন হয়। সো এটাও আমি আপনাদেরকে সর্ট আউট করে দিব যে বিভিন্ন উপন্যাস এগুলোর হচ্ছে কাহিনী সংক্ষেপ, কিংবা হচ্ছে এটা কোন প্রেক্ষাপটে আসলে এই উপন্যাসটা লিখিত, এই জিনিসগুলো আমি আপনাদেরকে গুছিয়ে দিব। তাইলে বুঝতেই পারতেছেন যে বাংলা সাহিত্যের পড়া কিন্তু যথেষ্ট বেশি। যারা হচ্ছে বাংলা সাহিত্য থেকে অনেক দূরে আছেন তারা মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন নেন যে এটাতে আপনাকে মোটামুটি ভালো যথেষ্ট পরিমাণ সময় আপনাকে এটাকে বরাদ্দ রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটাতে অনেক অনেক স্ট্রাগল করতে হবে। এবার আমি আসি বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণের নাম্বার কত? বাংলা ব্যাকরণের নাম্বার হচ্ছে 15। এখন বাংলা ব্যাকরণের যে বিষয়টা, এখানে যে 15, এই 15 যদি আপনি পড়েন তাহলে রিটেনের পার্টে বাংলায় ব্যাকরণ বিষয়ক কোশ্চেন থাকে 30 নাম্বার। ব্যাকরণ বিষয়ক কোশ্চেন এটাতে ইউজুয়ালি 5টা কোশ্চেন থাকে, 6 নাম্বার করে, 5 6 30। এইখানকার যে 15 ওইখানকার যে 30, এটার মধ্যে আপনি ধরতে পারেন যে 50% হয়তো বা আপনার মানে ওই সেন্সে কাজে লাগবে। ওকে, তার মানে হচ্ছে বাংলা ব্যাকরণের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং বাংলা ব্যাকরণের জন্য আমি সবসময় বলি বোর্ড বইয়ের বাইরে বাংলা ব্যাকরণের জন্য কোনো বই নেই। মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরীর যে বোর্ড বই,
স্পেশালি যেটা পুরাতন যে ভার্সনটা, অর্থাৎ 2018 সালের আগ পর্যন্ত যে ভার্সনটা ছিল সেই বোর্ড বইটা, এবং যেহেতু এখন নতুন একটা ভার্সন আসছে যেটাতে অনেক তথ্য সংক্ষিপ্ত হয়েছে, বেশ কিছু তথ্য চেঞ্জ হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে যখন ক্লাস দিব সেগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব, এবং ব্যাকরণের মধ্যে যেগুলো একটু ট্রিকি পার্ট সেগুলো আমি আপনাদেরকে একটু মানে বুঝাই দিব। আরেকটা বিষয় হচ্ছে যে এই পরের ভার্সন, অর্থাৎ 18 সালের পরের ভার্সন, অর্থাৎ এখনকার যে বোর্ড বইটা স্টুডেন্টরা পড়ে 9-10-এ, সেইখানে অনেক তথ্য যেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। যেমন পদ কত প্রকার, কিংবা হচ্ছে আরও বেশ কিছু নতুন নতুন জিনিস আসছে নতুন বইয়ে, সেগুলো আমি আপনাদেরকে একদম সুন্দর করে আইডেন্টিফাই করে দিব। ইনশাল্লাহ এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। দেন হইতেছে বিরোচন যে পার্টটা। বিরোচন পার্টে কি? বিরোচন পার্ট বলতে হচ্ছে বানান, বাক্যশুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অর্থাৎ মুখস্থ টাইপের যে বিষয়টা। এটা যে কোনো রেফারেন্স, আপনার কাছে যেই বই আছে সেই বই হইলেই চলবে, অথবা আপনার কাছে যদি ডাইজেস্ট থাকে এখানে যেমন দেখেন যে সরি, আপনি যদি প্রিপারেশন নিতে চান তাহলে দেখবেন যে আপনাকে অনেক পড়তে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে দেখবেন যে অনেক জায়গা থেকে পড়তে হবে। আপনি প্রথমে যেটা করবেন, প্রিলিমিনারি এবং লিখিতের বিগত কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক আগায় গেছেন। কারণ প্রিলিমিনারির বিগত বছরের কোশ্চেন সলভ করলে আপনি দেখবেন যে মেজরিটি কোশ্চেন যেগুলো হচ্ছে বিরোচন অংশ থেকে আসে, আপনি তখন ওগুলো থেকে একটু কমফোর্টেবল ফিল করবেন। তারপরে বাকি যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো হচ্ছে আপনি কভার করবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশের যে ব্যাকরণ অংশটা, সেই ব্যাকরণ অংশে আমরা কেমনে প্রিপারেশন নিব সেই বিষয়টা। এবং আমি আপনাদেরকে যেটা বললাম, বোর্ড বইয়ের যে পুরাতন এবং নতুন ভার্সন, এবং যেগুলো একটু তুলনামূলকভাবে আমাদের একটু বোঝার জিনিস আছে, সেই দুইটাই হচ্ছে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জন্য ইংলিশ লিটারেচার। এখন ইংলিশ লিটারেচারের যে বিষয়টা, ইংলিশ লিটারেচার প্রিলিমিনারি এবং লিখিততে এইটার মানে মানে মিল বা এটার যে সামঞ্জস্য, এটা অনেক অনেক কম। মানে এটা প্রিলিমিনারিতে মনে করেন যে আপনি যা পড়বেন ওইটা প্রিলিমিনারি পর্যন্তই আপনার কাজে লাগবে, এরপরে আপনার আসলে এটার কোনো তেমন কোনো আসলে কাজ নেই। প্রিলিমিনারির পরে আপনার এটা তেমন কোনো কাজ নেই, আপনি হচ্ছে মানে ওইটা প্রিলি পর্যন্তই আপনার কাজে লাগবে আসলে। কারণ রিটেনে ইংলিশ লিটারেচারের কোনো পার্ট থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন আসে না। ইংলিশ লিটারেচারের কোনো পার্ট থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন আসে না। শুধুমাত্র প্রিলির জন্য এটা আমাদেরকে পড়তে হয়, কিন্তু স্টিল যেহেতু এটা 15 নাম্বার, মানে এটা ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। কিন্তু আবার এটা রিটেনে যেহেতু নাই, তাইলে এটা দিয়ে এটাতে আর কি অনেক বেশি মানে গুরুত্ব দেওয়ার বা অনেক বেশি ইফোর্ট দেওয়ারও কিছু নেই। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে যেহেতু হচ্ছে এটা হচ্ছে আমাদের রিটেনে হচ্ছে এটার পোর্শনটা যেহেতু তুলনামূলকভাবে কম, এইখানে আমি হচ্ছে আপনাদেরকে মোটামুটি বেশ কিছু কবি সাহিত্যিক, যেটা হচ্ছে আমি পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দিব। যেমন প্রথমে 25 জন, এরপরে হচ্ছে 31 জন। এই 25 জন বলতে এখানে হচ্ছে এই 25 জন যারা হচ্ছে মানে যাদের থেকে কোশ্চেন আসবেই, মানে এদের থেকে ঘুরে ফিরে কোশ্চেন সবসময় আসে। শেক্সপিয়ার বলেন, জিবি শ বলেন, চার্লস ডিকেন্স বলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেন। কিন্তু বাংলা সাহিত্য থেকে ইংলিশ লিটারেচারে একটা মানে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে একটা চেঞ্জ কি, যে বাংলা সাহিত্যে একজন কবি থেকে অনেক কিছু পড়তে হয়, তার অনেক কিছু পড়তে হয়। কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না। ইংরেজি সাহিত্যে কিন্তু সিলেক্টিভ কিছু যদি আমরা পড়ি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। ঠিক আছে? সো এই বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবেন যে ইংরেজি সাহিত্যে যদিও হচ্ছে বাংলা সাহিত্যে আমাদের 55 জন, আবার ইংরেজি সাহিত্যেও আমাদের মোটামুটি এরকম কবি সাহিত্যিক পড়তে হবে, কিন্তু বাংলা সাহিত্যে যেরকমভাবে আমাদেরকে পড়তে হবে বা পড়তে হয়, ইংরেজি সাহিত্যে কিন্তু সেরকমভাবে আমাদেরকে পড়তে হবে না, সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হয়। দেন হচ্ছে আমি যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অফ অল এজ, এটা হচ্ছে পার্ট 1, আর একটা হচ্ছে পার্ট 2। এখানে 31 জন আর ওইখানে হচ্ছে 25 জন। এই 31 জন এবং 25 জন এখানে হচ্ছে মোটামুটি 56। সো বাংলায় 55, এখানে 56, মোরলেস একটু কাছাকাছি। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এইখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে
এখানে হচ্ছে আমি আপনাদেরকে বই থেকে একদম স্পেসিফিক এই যে কবি সাহিত্যিক যারা আছেন এবং যা যা পড়তে হবে সেইটা হচ্ছে আমি আপনাদেরকে একেবারে গুছিয়ে দিব। ওকে, আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব বা হচ্ছে আমি আপনাদেরকে দাগাই দিব। ঠিক আছে, সুন্দর পিডিএফেই দাগাই দিব। সো হচ্ছে আপনারা ওইখান থেকে যদি প্রস্তুতি নেন তাইলেই হচ্ছে আপনারা মানে কাভার করতে পারবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, আহ, আমি একটু সাউন্ডটা একটু আনপ্লাগ করে আমি আরেকবার একটু দেখতেছি, একটু জাস্ট 20টা সেকেন্ড একটু সময় দিবেন। আচ্ছা, একটু আনপ্লাগ করলাম। হোপফুলি এখন অবশ্য বেশ 2-3 বারই একটু ট্রাই করেছি। আপনারা বাকিরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমি দরকার হলে আরেকটু লাউডলি কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখন যে ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে ইংলিশ গ্রামার পোর্শন। আমি যদি ইংলিশ গ্রামার পোর্শন দেখি, ইংলিশ গ্রামার পোর্শনে হচ্ছে আমার 20 নাম্বার, এবং গ্রামার পোর্শনটা কিন্তু অনেক বেশি সিগনিফিক্যান্ট। কেন অনেক বেশি সিগনিফিক্যান্ট? কারণ হচ্ছে প্রিলিমিনারিতে আপনার এখানে 20 মার্ক, কিন্তু রিটেনে কিন্তু 200 মার্ক, যেটা সেই 200 মার্ক কিন্তু পুরাটাই হচ্ছে আপনার গ্রামারের উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে আপনার ভাইভা। এখন তো বিসিএস এর ভাইভা হচ্ছে মোটামুটি আপনি দেখবেন ম্যাক্সিমাম যে ভাইভার মধ্যে 90% ভাইভা এক্সপিরিয়েন্স হচ্ছে দেখবেন যে ইংরেজিতে কোশ্চেন করে, যে তাদের ইংরেজি ফ্লুয়েন্সি দেখতে চায়। সো আপনার যদি সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা আপনার জড়তা থাকে, তাহলে কিন্তু আপনি এমনিতেই কিন্তু অনেক বেশি পিছিয়ে যাবেন। তাইলে হচ্ছে ইংরেজি গ্রামার মানে ইংরেজির যে 35, সেটার মধ্যে ইংরেজি গ্রামারের যে 20, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আমি কথাটা বললাম যে আপনি প্রিলিমিনারি টাইমে যদি আপনি ইংলিশ গ্রামারে ইফোর্ট দেন, এটাতে আপনার কোনো লস নেই। বাট আপনি যদি ইংলিশ লিটারেচারে আপনি অনেক বেশি ইফোর্ট দেন, তাহলে কিন্তু আপনার এটা পরবর্তী স্টেজগুলোতে তেমন একটা বেশি কাজে আসবে না। বাট ইংলিশ গ্রামারে যখনই আপনি জোর দিবেন, তখন কিন্তু আপনি অনেক বেশি এটা থেকে আপনি আহ, আহ, মানে কি বলে, আহ, আপনি এখান থেকে কিন্তু অনেক ভালো একটা আউটপুট নিতে পারবেন। আচ্ছা, এখন ইংলিশ গ্রামারের যদি আমি সিলেবাসটা একটু দেখি, ইংলিশ গ্রামারের সিলেবাসের মধ্যে দেখবেন যে পার্টস অফ স্পিচ আছে, ইডিয়মস, ফ্রেজ আছে, ক্লজ, কারেকশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ওয়ার্ড এবং কম্পোজিশন, অনেক অনেক বিষয় আছে, অনেক 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 কিছু আছে। আরেকটা বিষয়, আমি একটু আগে যেহেতু ভাইভা নিয়ে আলোচনা করলাম, ভাইভাতে কীভাবে ভালো করা যায়, রিটেনে কীভাবে ভালো করা যায়, এগুলো নিয়েও আমি আস্তে আস্তে আলোচনা করব বিভিন্ন ক্লাসের মাঝে মাঝে। বাট আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু গ্রামারে ভালো হইতেই হবে। কারণ হচ্ছে ইংলিশে আহ, আপনার রিটেনে মনে করেন যে মোরলেস যদি 10,000 জন যদি রিটেন পরীক্ষা দেয়, তার মধ্যে যদি 3,000ও যদি ফেল করে, এই 3,000-এর মধ্যে 2,000-এরও বেশি হচ্ছে ইংরেজিতে ফেল করে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। ওকে, সো আপনি যদি ইংরেজিতে দুর্বল হন, আপনি ইংরেজিতে গ্রামারে যদি দুর্বল হন বা ইংরেজিতে যদি দুর্বল হন, তাহলে কিন্তু এটা আপনাকে অনেক বেশি ভোগাবে। এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভালো পরিমাণে ইফোর্ট দিতে হবে, এটার কিন্তু কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, এখন সিলেবাসের কথা যেটা বললাম, এখানের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আপনাকে পড়তে হবে। এর মধ্যে হচ্ছে বিরোচন পার্টও আছে, অর্থাৎ মুখস্থ যেটা মানে টাইপটা আছে সেটাও আপনাকে পড়তে হবে। যেমন সিনোনিম, অ্যান্টোনিমও আছে, আবার হচ্ছে গ্রামার পার্টও আছে। তো এটার জন্য আমি গ্রামারের যে বিষয়গুলো সেটা আমি আপনাদেরকে মোটামুটি ইন ডিটেইলসে আমি আপনাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব, এবং সহজভাবে। আপনারা হয়তোবা আমার ইউটিউবে ইংরেজির 2-1টা ক্লাস দেখছেন, হয়তোবা ক্লজের অথবা ইডিয়মসের। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর জন্য, এবং প্রত্যেকটা জায়গায় যেগুলো যেগুলো আমি আপনাদেরকে বুঝাবো, সেগুলো আমি ক্লাসের মাঝখানেই হচ্ছে আমি আপনাদেরকে এই ধরনের ছোট ছোট পপ কুইজ টাইপের নিব। অর্থাৎ যেমন আপনি কতটুকু বুঝলেন, এটার একটা রিফ্লেকশন যাতে আমি বুঝতে পারি, এই ধরনের পপ কুইজ নিব। এই জন্য ইংলিশ গ্রামার আমি যখন পড়াবো, তো ইংলিশ গ্রামারের সময় আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এখন আমরা দেখি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে তো কী কী চেঞ্জ আসবে সেটা নিয়ে তো আলাপ করলামই। কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সের আপনি শুরুর দিকে যদি দেখেন, যে প্রাচীন যুগ থেকে 1947 সাল পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে দেখবেন যে অনেক কিছু হচ্ছে আপনাকে পড়তে হইতেছে। অনেক কিছু আছে, কিন্তু এখান থেকে মাত্র 3, এবং এখান থেকে যা যা পড়তে হয় আমি আপনাদেরকে এই ধরনের টেবিল আকারে
এবং কালকে একজন কোশ্চেন করতেছিলেন যে ভাইয়া ম্যাপ থেকে আসলে কিভাবে পড়ে। যেমন এই জিনিসটা, যেমন বঙ্গ সমতট হরিকেল, এটার কোনটা লোকেশন কোথায়, আপনি যদি এখানে ম্যাপ দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই জিনিসটা আপনি কম্প্রিহেন্ড করতে পারবেন। যেমন হরিকেল হচ্ছে বাংলাদেশের, যদি আপনি চিন্তা করেন এই পূর্ব পাশের পুরো পার্টটাই হচ্ছে হরিকেল, যেমন দেখেন পূর্ব পাশের পুরো পার্টটাই, এই পূর্ব পাশের এই পোর্শনে আছে সিলেট, এই পোর্শনে আছে হচ্ছে চিটাগং এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আবার যদি মাঝখানের যে পোর্শনটা, এটা পুরোটাই হচ্ছে বঙ্গ। আবার দেখেন নিচের চন্দ্রদ্বীপ, এদিকে হচ্ছে সমতট আছে, পুন্ড্র বরেন্দ্র গৌড়। সো আপনি ম্যাপ থেকে যদি আইডিয়া করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য বোঝা সহজ হবে। সো যেই জায়গাগুলোতে আপনাকে ম্যাপ দেখলে আপনার জন্য সুবিধা হবে, সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে এভাবে ম্যাপ দিয়ে দিব, কোনো মানে একদম স্লাইডের সাথেই থাকবে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ বা এখান থেকে যা যা পড়ার সবগুলো হচ্ছে আমি আপনাদেরকে এইরকম করে আমি আপনাদেরকে মানে টেবিল আকারে, টেবুলার ফরম্যাটে মানে সুন্দরভাবে আমি আপনাদেরকে করে দিব। আপনারা চাইলে ওই পিডিএফ দেখে আপনাদের খাতাও তুলে নিতে পারেন, চাইলে পিডিএফ থেকে পড়তে পারেন, চাইলে পিডিএফ এই যে কন্টেন্টগুলো আছে সেগুলো বইয়ে যা আছে সেখান থেকেও পড়তে পারেন। এখানে হচ্ছে আমি আপনাদেরকে বইও দাগায় দিব। সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন বাংলাদেশ বিষয়াবলিতে কিন্তু নাম্বার অনেক হেলদি একটা নাম্বার, 30 নাম্বার। এখন এই হেলদি 30 নাম্বারের জন্য কিন্তু আমাদের 9টা চ্যাপ্টার। এখন এই 9টা চ্যাপ্টার কিন্তু আমরা কি তাহলে 9টা চ্যাপ্টারে একদম গণহারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব পড়ে শেষ করে দিব? এই কাজ করা যাবে না, কারণ এই কাজ করতে গেলে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ে আর শেষ করা যাবে না। বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তে হবে আসলে এই 3 জায়গায়। কোন 3 জায়গায়? বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের সংবিধান, আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এইটা অনেক ভালো করে পড়বেন, তাইলে যেটা হবে এই 3টা ভালো করে পড়লে, এই 3টা পড়ার কারণে বাকি 6টার পড়া আপনার অনেকটা গুছায় যাবে। কীরকম দেখেন, বাংলাদেশ বিষয়াবলী যখন পড়বেন তখন বাংলাদেশের জাতীয় অর্জনগুলো কিন্তু জাতীয় বিষয়াবলীর মধ্যে আছে। স্পেশালি হচ্ছে মুক্তিযুদ্ধের পরে কোন দেশ কবে বাংলাদেশকে স্বীকৃতি দিল, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, গান, কবিতা, এগুলো কিন্তু হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড যে চ্যাপ্টার আছে বাংলাদেশ বিষয়াবলী সেখানের মধ্যেই আছে। সো এখান থেকে কিন্তু আমি জাতীয় অর্জনের বিষয়গুলো কিন্তু পড়ে ফেলতে পারলাম। দেন খেয়াল করেন সংবিধান যখনই আপনি পড়বেন, সংবিধানের সাথে কিন্তু আপনার সরকার ব্যবস্থা কেমন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন, বাংলাদেশের নির্বাচনের স্টাইল কেমন, নিয়ম কানুন কি, এই বিষয়গুলো অর্থাৎ এই 3টা চ্যাপ্টারের অনেকগুলো পোর্শন কিন্তু আপনার পড়া হয়ে যাবে। এবং আপনি যখন অর্থনীতি পড়বেন আপনি দেখবেন যে অর্থনীতিতে কৃষির অবদান কত, শিল্পের অবদান কত, এই বিষয়গুলো কিন্তু মানে উঠে আসবে। সো আপনি যখন অর্থনীতি ভালো করে পড়বেন আপনার কৃষির অনেকগুলো পোর্শন আপনার জানা হয়ে যাবে। এবং অর্থনীতির মধ্যে কিন্তু আমাদের জনশুমারির পার্টটাও আছে, সো জনশুমারি দেখবেন এখানে কাভার হয়ে যাবে। এখানে কিন্তু শিল্প বাণিজ্যের অনেকগুলো পার্ট কাভার হয়ে যাবে। তাইলে বুঝতে পারতেছেন যে এখন এই 3টা জায়গায় ভালো করে পড়তে হবে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে হচ্ছে সংবিধান সংস্কার, হ্যাঁ, কমিটি সংবিধান সংস্কার নিয়ে কাজ করছে। কিন্তু যতদিন না সংস্কার হয় ততদিন পর্যন্ত আমাদের সংস্কার বা চেঞ্জ যে সংবিধান সেটা নিয়ে আমাদের ওরি করার প্রয়োজন নেই। অর্থাৎ হচ্ছে আপনারা আপাতত রেগুলার সংবিধানটাই পড়েন। এবং হচ্ছে যদি হচ্ছে দেখেন যে মার্চের মধ্যে এটা সংস্কারটা মোটামুটি হচ্ছে মানে গৃহীত হয়েছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই সংস্কারগুলো নিয়ে আলোচনা করব বা ওই সংস্কারগুলো তখন আমাদের পড়তে হবে। এছাড়া এখন পর্যন্ত যেহেতু সংস্কার কমিটি এটা নিয়ে কাজ করছে, এটা উপস্থাপন করবে, এটা আবার অ্যামেন্ড হবে, এটা ফাইনালি হচ্ছে পাস হবে। সো এটা কিন্তু একটা লং প্রসেস, এটা কিন্তু 1-2 দিনের বিষয় না বা 1-2 মাসের বিষয় না, কারণ সংবিধানের সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। সো এমন যেন না হয় যে বাংলাদেশের প্রচলিত অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক একটা ক্লজ আমি সংবিধানে অ্যাড করে দিলাম, এটা কিন্তু করলে আবার হবে না। সো এটা কিন্তু একটা বিশাল একটা মানে প্রজ্ঞার বিষয়। তো এই জিনিসটা কিন্তু হইতে একটু সময় লাগবে। কেমন, বাংলাদেশের যখন প্রথম সংবিধান যখন লেখা হয় তখন কিন্তু 1 বছর সময় নেওয়া হয়েছিল। বাট এখন যেহেতু সংস্কার হইতেছে, সো এখন কোন বিষয়গুলোতে সংস্কার করবে, এবং যেহেতু এর পরে ওটার উপর বেস করে অনেক অনেক আইন হয়েছে, ওইখানের কোনো একটা ক্লজ চেঞ্জ করলে ওই আইনগুলোতে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে। সো এখানে কিন্তু অনেক চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় আছে। সো আপাতত এটা নিয়ে আপনাদের ওরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাতীয় বিষয়াবলী, সংবিধান এবং অর্থনীতি এই 3টা পার্ট খুব ভালো করে ইফোর্ট দিবেন, তাইলে দেখবেন যে আপনি বোনাস হিসেবে এখানে অনেক কিছু আপনার পড়া হয়ে যাবে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এখন আন্তর্জাতিক বিষয়াবলীর অনেক কিছু আছে, যে যদিও আমি বলি যে আন্তর্জাতিক বিষয়গুলো আমি যখন প্রথম প্রস্তুতি নিই তখন আমি এটা থেকে অনেক দূরে ছিলাম। বাট যখন আমি প্রস্তুতি মানে মোটামুটি আমি বুঝতে পারছি যে এটা আসলে কিভাবে পড়ার দরকার, তখন আমার কাছে মনে হয়েছে যে এই ওয়েটাতে যদি কেউ আগায় তাইলে সে আসলে খুব অল্প সময়ে আবার আন্তর্জাতিক বিষয়গুলিতে সে বস হতে পারবে।
যেমন খেয়াল করেন আমাদের মানে বিশ্ব সভ্যতা পড়তে হয়, বিশ্ব সভ্যতার মধ্যে আমাদের মেসোপটেমিয়া, টাইগ্রিস নদী, সরি মেসোপটেমিয়া আছে, দেন অ্যাসিরীয় সভ্যতা আছে, হ্যাঁ আমাদের হচ্ছে সিন্ধু সভ্যতা আছে, অনেক অনেক সভ্যতা আছে। তো এগুলো যখন পড়তে যাই তখন আপনি যদি একটু মানে চিন্তা করে পড়েন তাহলে দেখবেন এটা আপনার জন্য আজীবন মনে থাকবে। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন মনে করেন অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা এরা হচ্ছে সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। এরা অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে পৃথিবীকে, এবং এরা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। সো এই ইনফরমেশনটা আমরা কিভাবে আসলে রিলেট করতে পারি? মনে রাখবেন যে অ্যাসিরীয় এটার সাথে যে ওসি, এটার একটা মিল আছে। আমরা জানি ওসি অপেক্ষা একটা আমাদের একটা খুব প্রচলিত একটা ইয়ে আছে, ওসি অপেক্ষা মসি শক্তিশালী। এই যে ওসি এটার মানে হচ্ছে তরবারি, এটা আপনারা সবাই মোটামুটি জানেন, এটার মানে হচ্ছে তরবারি, ওসি অপেক্ষা মসি শক্তিশালী। এই অ্যাসিরিওর সাথে ওসির একটা মিল আছে। সো ওসি মানে হচ্ছে তরবারি, এবং তরবারি এখান থেকে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন যে তরবারি নিয়ে কাজ, তার মানে হচ্ছে তারা হচ্ছে সামরিক রাষ্ট্র ছিল। এবং যখনই একটা রাষ্ট্র সামরিক রাষ্ট্র হবে, দেখেন মনে করেন এটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী। সো সমর রাষ্ট্র হলে কি করে, যে এখানে একবার অ্যাটাক করলো, এরপর এখানে একবার অ্যাটাক করলো, এখানে একবার অ্যাটাক করলো, তারপর এখানে একবার অ্যাটাক করলো। সো এরা যখন অ্যাটাক করবে বা হচ্ছে এরা যখন যুদ্ধ বিগ্রহ করবে, তারা এখন কোথায় আছে, শত্রুপক্ষ কোথায় আছে, কত দূরে আছে, কতটুকু উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আছে, এই ক্যালকুলেশনগুলো করার জন্য তাদের নিজেদের প্রয়োজনেই তারা হচ্ছে পৃথিবীকে কি করলো, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করলো। অর্থাৎ খেয়াল করেন যে এই যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, তাদের নিজেদের প্রয়োজনেই তারা কি করলো, এই যেটাকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করলো, পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করলো, যাতে করে তারা তাদের নিজেদের অবস্থান, শত্রুপক্ষের অবস্থান, এগুলো যাতে একদম মানে প্রপারলি পিন পয়েন্ট করতে পারে। আর অ্যাসিরিও ওখান থেকে এটা যে সামরিক রাষ্ট্র, এটা কীভাবে মনে রাখলেন, ওই যে ওসি অপেক্ষা মসি শক্তিশালী। এখন খেয়াল করেন আমি যদি এতটুকু বললাম, এই যে 2 মিনিট 3 মিনিট বললাম অ্যাসিরীয় সভ্যতা সম্পর্কে, এটা যদি আপনি একবার মনোযোগ দিয়ে শুনেন, আপনার এই অ্যাসিরীয় সভ্যতা আর জীবনেও আপনার ভুল হবে না। তারা যে সামরিক রাষ্ট্র ছিল, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে কে কারা ভাগ করে আপনি শুরুতেই বলতে পারবেন অ্যাসিরীয়রা ভাগ করে, বা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা, অ্যাসিরীয়রা ভাগ করে। এটা আপনি খুব ইজিলি কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। সো আমি যখন পড়াবো তখন আমি এভাবে একটু রিলেট করে আমি আপনাদেরকে কিছু মেমোরি এইড দেওয়ার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আপনারা খুব ইজিলি মনে রাখতে পারেন। অথবা মনে করেন যে ম্যাপের প্রয়োজনীয়তা, যেমন হচ্ছে একটা প্রচলিত একটা টার্ম আছে, সেটা হচ্ছে আইরিশ ব্যাকস্টপ। আইরিশ ব্যাকস্টপ। এখন আইরিশ ব্যাকস্টপ জিনিসটা কি, এটা যদি আপনি মুখস্থ করতে যান তাহলে দেখবেন যে এটা আপনি মুখস্থ করে আপনি কিছুই বুঝতেছেন না। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে ইউকে বা ব্রিটেন, এরা তো হচ্ছে আপনার ওই যে ব্রেক্সিটের পর এরা তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। এখন এখানে ম্যাপে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়ারল্যান্ড এবং এটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এখন নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু ইউকের পার্ট। সো আপনি যদি ইউরোপের পুরো ম্যাপটা চিন্তা করেন, এর বাইরে এই যে ইউকের এই পাশে, এর পাশে অর্থাৎ এই দিকে যত আপনি যাবেন সব হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই আয়ারল্যান্ড হচ্ছে সে ইউরোপীয় ইউনিয়নে আছে, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড অর্থাৎ যেহেতু ইউকের পার্ট, সে হচ্ছে আপনার ব্রেক্সিটের কারণে সে ইউরোপিয়ান ইউনিয়নে নাই। তাইলে আয়ারল্যান্ডের মানুষজন একটা যে ফ্রি ভিসা, যে একটা সুবিধা পাইতো, একটা ফ্রি ভিসা সুবিধা পাইতো যে ইউরোপের যে কোনো দেশে, এই ইউকে বের হয়ে যাওয়ার কারণে আয়ারল্যান্ডের যাত্রার রাস্তা কিন্তু এইটা। সেই যে আয়ারল্যান্ডের মানুষজন যখনই এই যে এদিক দিয়ে যাইতে চাবে, সে কিন্তু এই বর্ডারে একটা ভিসা চেকের সম্মুখীন হয়। কারণ কি, কারণ হচ্ছে ইউকে তো এখন আর ইউরোপিয়ান ইউনিয়নে নাই। সো তারা তো হচ্ছে ওই সেনজেনভুক্ত না, মানে তারা হচ্ছে এখন আর আপনাকে হচ্ছে ফ্রি এন্ট্রি দিবে না। সো আয়ারল্যান্ডের মানুষরা আগে যেমন হচ্ছে এই দিক থেকে খুব ইজিলি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে তারা ভ্রমণ করতে পারতো, এখানে তারা একটা স্টপের সম্মুখীন হয়। কারণ কি, ভিসা চেকের জন্য একটা ইমিগ্রেশনের জন্য স্টপের সম্মুখীন হয়। এটাকেই বলা হয় হচ্ছে আইরিশদের ব্যাক স্টপ। সো দেখেন, এটা যদি আপনি ম্যাপ থেকে পড়েন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন যে আমরা যখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ব্যবস্থার কিছু দেশের কথা আমি আপনাদেরকে যখন ক্লাস দিব তখন ডিটেইলে আমি আপনাদেরকে দিব। সংগঠন কিছু আছে, জাতিসংঘ, পরিবেশ, ভূরাজনীতি। এই পার্টগুলো থেকে আপনি যদি দেখেন 35তম থেকে শুরু করেছি চলে একদম রিসেন্ট বিসিএস পর্যন্ত, মোটামুটি প্রতিবারই 14, 16, 18, 18, 19, 18, 13, 14 অর্থাৎ
অনেক ভালো একটা নাম্বার ক্যারি করে। সো এই পোর্শনটা যদি আপনি আগে পড়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বস হয়ে গেছেন। আপনি দেখবেন পরীক্ষা দিলে আপনি 10-এর উপর পাইতেছেন। সো আপনার মধ্যে তখন একটা কনফিডেন্সও কিন্তু গ্রো করবে। কেমন? তো এটা গেল হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। যখন আমি পড়াবো, সাবজেক্টিভ ক্লাস যখন আমি নিব, তখন আমি এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমি হচ্ছে যেটা করব, আমি আপনাদেরকে 17টা টাইপের ম্যাথ দিব। এই 17টা টাইপের ম্যাথ, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে বিগত বিসিএস এর 10টা করে কোশ্চেন আপনারা সলভ করবেন। এখন বিগত বিসিএস বলতে কিন্তু বিগত প্রিলিমিনারি এবং বিগত রিটেন বিসিএস এর, আপনি কিন্তু এই দুটাকে আপনি মিক্স করতে হবে, বিগত প্রিলিমিনারি এবং বিগত হচ্ছে রিটেন। এই দুইটার একসাথে মিলায়ে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রিপারেশন নিতে হবে। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, ওকে? কারণ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির রিটেন পার্টে যে কোশ্চেন আসে এটা দেখা যায় ঘুরে প্রিলিতে চলে আসছে, আবার প্রিলিতে যেটা আসছে সেটা আবার দেখা যায় রিটেনে চলে আসছে। তাহলে এই 17 টাইপের ম্যাথ থেকে প্রত্যেকটা থেকে আপনি যদি বিগত বছরের কোশ্চেন 10টা করে সলভ করেন, এই যে 170টা যদি আপনি কোশ্চেন সলভ করেন, তাহলেই দেখবেন যে আপনি মেন্টাল অ্যাবিলিটিতে বস হয়ে গেছেন। এবং আমার যে ক্লাস লেকচারটা সেটা একটু মনোযোগ দিয়ে করবেন, তাহলে দেখবেন আমার ক্লাস করলেই আপনার মেন্টাল অ্যাবিলিটি আপনার মোটামুটি 90%-এর উপর কাভার হয়ে যাবে আপনার প্রিপারেশন। দেন আসি জিওগ্রাফি। জিওগ্রাফিতে হচ্ছে আপনার 6-7 এরকম একটা টার্গেট থাকবে, এবং আমি আপনাদেরকে জিওগ্রাফি বইটা দেখাই দেবো। এছাড়াও আপনারা যে ক্লাস লেকচারটা মনোযোগ দিয়ে একটু দেখবেন, আমার ক্লাস লেকচারের মধ্যে একেবারে আমি জিস্ট করে আমি নিয়ে আসছি জিওগ্রাফি বা ভূগোলের পার্টটা। আপনি হচ্ছে জিওগ্রাফির অংশের জন্য আমি ক্লাস লেকচারে যে বিষয়গুলো আলোচনা মানে করব, সেগুলো আপনি যদি একটু ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে আপনি মানে ইজিলি আপনি ওখানে ভালো করতে পারবেন। গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তিতে যদি দেখেন যে মানে 12টা টপিক আছে, এরকম 12টা টপিক থেকে হচ্ছে মানে প্রত্যেকবার দেখা যায় এই 12টা টপিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করে আমি আপনাদেরকে 12টা টপিক আইডেন্টিফাই করে দিব, এবং প্রত্যেকটা টপিকে আমি আপনাদেরকে কিছু ভ্যারিয়েশনের অঙ্ক আমি আপনাদেরকে করাই দিব, কেমনে করতে হয় বা কোশ্চেনটা কিভাবে ধরতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন আপনি যদি এখানে আপনি স্ট্যাটিস্টিক্সটা একটু দেখেন, লসাগু, গসাগু, শতকরা, এরপর হচ্ছে মুনাফা, দেন হচ্ছে অসমতা, বীজগাণিতিক সূত্র, লগারিদম সূচক, এইগুলো থেকে কোশ্চেনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে। এছাড়া হচ্ছে কোণ, দেন হচ্ছে সমাবেশ এবং সেট। সো এগুলো প্রত্যেকটাই, যে 12টা টপিকের কথা আমি বললাম, এই 12টা টপিক আপনাকে প্রত্যেকটা টপিক থেকে আপনি কি করবেন? আপনি প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরের কোশ্চেন অন্তত 10টা করে সলভ করবেন, এবং অত্যন্ত মনোযোগ দিয়ে আমি এই যে 12টা টপিক আমি আপনাদেরকে দেখাবো, সেই টপিকগুলোর প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা সূত্র আপনি আত্মস্থ করার চেষ্টা করবেন, এবং এরপর হচ্ছে আপনি প্রতি 12টা টপিকের আন্ডারে প্রতিটা থেকে 10টা করে আপনি মানে ম্যাথ করবেন। যদি আপনি এই 120টা ম্যাথ আপনি সুন্দর মতো করেন, যারা ম্যাথে একেবারেই দুর্বল তারাও দেখবেন যে আপনি ম্যাথে অনেক অনেক কনফিডেন্স পাবেন। কারণ ওই 12টা থেকেই টাইপ থেকেই দেখবেন যে ঘুরে ফিরে আপনার ম্যাথগুলো আসে, ওই 12টা টাইপ থেকেই দেখা যায় যে 8টা 9টা 10টা কমন পড়ে যায়। যখন আপনি দেখবেন যে আপনার 15টার মধ্যে আপনার 10টা কমন আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন, তখন কিন্তু আপনি এমনিতেই অটোমেটিক একটা কনফিডেন্স পেয়ে যাবেন। দেন হচ্ছে আইসিটি। এখন আইসিটির মধ্যে এই যে কম্পিউটার পেরিফেরালস, নাম্বার সিস্টেম, ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক, এই পোর্শনগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা একটু খেয়াল করেন, যে এগুলো থেকে 22টা 14টা করে কোশ্চেন আসছে, বাদ বাকি যে পোর্শনগুলো সেগুলো থেকে মোটামুটি 10টা 11টা করে আসছে। তো আমি এইখানে আইসিটির যে বিষয়গুলা, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে পড়াবো, যেহেতু আমি নিজে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। সো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে পড়াবো, আপনি এটা একটু মনোযোগ দিলে আপনি দেখবেন যে মানে ধরতে পারবেন। আর অতীব গুরুত্বপূর্ণ যে পার্টগুলো সেগুলো আপনি আগে পড়ে ফেলবেন, ওগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব যে কোনগুলা অতীব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনি বিগত বিসিএস এর কোশ্চেন সলভ করবেন। এটা হচ্ছে আপনার 3টা স্টেপ। আপনারা যারা আইসিটিতে অনেক বেশি দুর্বল নিজেদেরকে মনে করেন, তারা জাস্ট এই 3টা স্টেজে আপনারা প্রিপারেশন নেবেন। আমার ক্লাস লেকচারটা মনোযোগ দিয়ে করবেন, যেগুলো আমি অতীব গুরুত্বপূর্ণ অংশ বলবো সেগুলোকে আপনি আগে পড়বেন, দেন হচ্ছে আপনি বিগত বিসিএস এর কোশ্চেন সলভ করবেন, তারপর হচ্ছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো পড়বেন। তাহলে দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে এখানের মধ্যে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। দেন মনে করেন হচ্ছে সায়েন্স। এখন সায়েন্সের ক্ষেত্রে আবারও যদি আমরা একটু একটু অ্যানালাইজ করি, তাহলে খেয়াল করবেন যে তড়িৎ কিংবা হচ্ছে শক্তি, অথবা হচ্ছে খাদ্য পুষ্টি, ভিটামিন, অথবা বায়ুমণ্ডল,
এই পোর্শনগুলো থেকে আপনি দেখবেন যে মোটামুটি নাম্বারের ডেপথ বেশি, মানে নাম্বারের পোর্শন বেশি। এখানেও সেম কথা, আমি আপনাকে যেভাবে পড়াবো আপনি ওই ক্লাস লেকচারটা আপনি মনোযোগ দিয়ে আপনি ফলো করবেন। এরপরে অতি গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলবো সেগুলো আগে পড়বেন, এরপরে বিগত বিসিএস এর কোশ্চেন শেষ করবেন, এরপরে হচ্ছে আপনি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ফোর্থ স্টেপে আপনি হচ্ছে কি করবেন, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি আমার মনে হয় বুঝতে পারছেন যে স্টেজগুলো কেমন হবে। আপনারা যদি এমন হয় যে আপনারা আগে হচ্ছে ম্যাথ সায়েন্স বা আইসিটি কোনো একটা কিছুতে আপনারা স্ট্রং ছিলেন, এখন হচ্ছে আপনারা অনেকদিন প্র্যাকটিসে না থাকার কারণে উইক হয়ে গিয়েছেন, অথবা হচ্ছে পাটিগণিত কিংবা জ্যামিতি এই প্রশ্নগুলোতে প্রবলেম, তাহলে আমার ওই টপিকগুলো থেকে আপনি বিগত বিসিএস এর কোশ্চেন কিছু বুঝে বুঝে আগে সলভ করেন, দেখবেন যে আপনি কনফিডেন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন একবার একটা টাইপ বুঝে ফেলবেন এবং ওই টাইপের একটা প্রবলেম আসলে আপনি যখন নিজে অ্যাটেম্প্ট করতে পারবেন এবং আপনি যখন দেখবেন যে হচ্ছে, তখন দেখবেন যে আপনি আবার আপনার আগের কনফিডেন্সটা ফিরে পাবেন। নৈতিকতার যে পোর্শন আমি যেটা বললাম, নৈতিকতার পোর্শন আমি যে ক্লাস লেকচারটা দিব সেটা মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্ভব হলে ওটা আপনি খাতায় লিখে ফেলতে পারেন। নৈতিকতার মধ্যে এই জাস্ট দুইটা স্টেপ, আমার যে ক্লাস লেকচারটা ছোট একটা পিডিএফ দিব, মানে এত ভুরি ভুরি লেখা না, ম্যাক্সিমাম বইয়ে যেটা লেখা থাকে মানে প্রচুর ইনফরমেশন থাকে এবং জিনিসগুলো হচ্ছে অনেক কনফ্লিক্টিং, যে মূল্যবোধ, নৈতিকতা, হ্যাঁ, সুশাসন, এই মানে কনসেপ্টগুলো অনেক বেশি মার্জিনাল, যে একটার সাথে আরেকটা অনেক বেশি কনফ্লিক্ট হয়ে যায়। সো আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে একদম ক্রিস্প ইনফরমেশনটা দিব, ওইটাই শুধুমাত্র আপনারা খাতায় লিখে নোট করে পড়ে ফেলবেন আর বিগত বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে 10-এর মধ্যে এখানে আশা করতেছি আপনারা ইনশাল্লাহ 6-এর বেশি পাবেন। ঠিক আছে, জাস্ট এতটুকু করলে। এরপরে দরকার হলে আপনি যদি আরেকটু ডেপথে যেতে চান তারপর আপনি যে কোনো একটা বই পড়েন, সমস্যা নেই। কিন্তু আপনি 10-এর মধ্যে 6-এ এতটুকু, মানে এই মিনিমাম এতটুকু প্রিপারেশন নিলে আপনি 10-এর মধ্যে 6-এর কিংবা কিছু কিছু কেসে এর থেকেও বেশি, অর্থাৎ 7-এর মতো প্রিপারেশন আপনার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল মোটামুটি হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কে আলোচনা। তো এবার আমরা হচ্ছে একটু স্টুডেন্ট প্রোফাইলটা আমরা একটু দেখি, আমাদের এখানে যারা ক্র্যাশ কোর্সে আছেন এখন পর্যন্ত। মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমি চিন্তা করি, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম অনেক অনেক ডিস্ট্রিক্টের, মানে প্রত্যন্ত একদম মানে সব ডিস্ট্রিক্টেরই আছেন এখানে, ঠাকুরগাঁও, পটুয়াখালী, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, কুষ্টিয়া, মানে মোটামুটি খুব ভালো চমৎকার একটা ভ্যারিয়েশন আছে। ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা সেম, এখানে অনেক অনেক ইউনিভার্সিটি আছে, মোটামুটি সব ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষই আছেন আপনারা ক্যান্ডিডেট যারা আছেন। এসএসসির ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, এসএসসির ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা খুবই ভালো একটা সাইন যে 80%-এর আপনাদের এসএসসি ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে সায়েন্স। সো এটা আশা করতেছি আমার জন্য, আপনাদেরকে পড়ানোর জন্য এটা কমফোর্টেবল হবে। আমি মোটামুটি আর কি এটা বুঝতে পারলাম যে পুরো ব্যাচের 80% হচ্ছে এসএসসি ব্যাকগ্রাউন্ডের। এইচএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স 75%, এই নাম্বারটাও অনেক বেশি। এছাড়া 13% হচ্ছেন কমার্স এবং এখানে 11 বা 12%-এর মতো আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন। এখন পর্যন্ত অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 40% এখন পর্যন্ত কোনো প্রিলিমিনারিতে আপনারা অ্যাটেন্ড করেন নাই, এবং বাদবাকি যারা আছেন মোরলেস 65%, তারা মিনিমাম একটা বা তার থেকে বেশি প্রিলিমিনারি তারা অ্যাটেন্ড করছেন। তো ওইখানে যারা একটা বা তার থেকে বেশি প্রিলিমিনারি অ্যাটেন্ড করছেন তাদের তো মোটামুটি একটু কিছুটা আইডিয়া আছে, আর বাকি 35% এটা মোটামুটি আমি ধরে নিচ্ছি একেবারে নতুন। 46 প্রিলিমিনারিতে মোটামুটি পার্টিসিপেট করেন নাই, অলমোস্ট 50% 46 প্রিলিমিনারি দেন নাই, তারা হচ্ছে প্রথমবারের মতো দিবেন 47। এবং যারা অ্যাটেন্ড করছেন এর আগে প্রিলিমিনারিগুলোতে, তাদের মোটামুটি আমি যদি ধরি 85 এর নিচে মার্ক ছিল 20%-এর, এখানে 20% আমি বলবো 85-এর নিচে নাম্বার ছিল। আর এই পোর্শনটা হচ্ছে এটা আসলে খুবই, আমি বলবো যে এই রেঞ্জে যারা আছেন, অর্থাৎ এখানে হচ্ছে যদি ধরি 30 আর এখানে হচ্ছে আর সামথিং, তো আমি ধরতে পারি এখানে মোটামুটি 35%-এর মতো আমি ধরতে পারি। এই 35% তাদের হচ্ছে 85 থেকে 115 এই রেঞ্জে মার্ক পাইছেন। আমি বলবো যে আপনারা হচ্ছে আপনাদের প্রস্তুতি 30% থেকে শুরু করে 70% অনেকের হচ্ছে প্রস্তুতি মোটামুটি নেওয়া হয়েছে। তো 35% মোটামুটি এই রেঞ্জে আছেন।
20% আছেন যারা হচ্ছে 85-এর নিচে, তো আমি তাদেরকে বলবো যে তাদের এখনও সিলেবাস অনেকটা বাকি আছে আমি বলবো। আর আপনারা অলমোস্ট 50% আপনারা হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রিলিতে পার্টিসিপেট করেননি। এখন সবচেয়ে কঠিন দুইটা বিষয় আমি সিলেক্ট করতে বলছিলাম, যাতে করে আমি বুঝতে পারি যে আমি যখন পড়াবো তখন কোন বিষয়টাতে আমাকে ফোকাস করতে হয়। এবং ইউজুয়ালি সবসময় দেখি যে এইটা মোটামুটি কমন একটা প্যাটার্ন থাকে, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 36% মনে করেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে র্যাঙ্ক 1, সবার সবচেয়ে বেশি দুর্বলতার জায়গা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দেন হচ্ছে র্যাঙ্ক 2-তে আছে হচ্ছে ইংলিশ গ্রামার, এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দেন র্যাঙ্ক 2-তে আছে হচ্ছে ইংলিশ গ্রামার, এবং র্যাঙ্ক 3-তে আছে হচ্ছে গাণিতিক যুক্তি। এবং তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচার, এটা র্যাঙ্ক 4-এ আছে। ইংলিশ লিটারেচার থাকা স্বাভাবিক, কারণ আমরা তেমন একটা ইংলিশ লিটারেচার আমাদের পড়তে হয় না। বাংলা ব্যাকরণ সাহিত্য মোটামুটি 20%-এর, এবং আইসিটি এটাও মোটামুটি 20%-এর, আমি ধরতে পারি এটা হচ্ছে 5 নাম্বার। সো এইটা হচ্ছে মোটামুটি আপনাদের দুর্বলতার জায়গা। এবং খুবই ভালো দিক হচ্ছে যে আপনাদের মানসিক দক্ষতা অথবা হচ্ছে সাধারণ বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা, সুশাসন কিংবা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটা হচ্ছে খুব কম, মানে মানে দুর্বলতার জায়গাগুলোর মধ্যে তুলনামূলকভাবে এটা হচ্ছে আপনাদের একটু কমফোর্ট জোন, যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে দৈনিক কত ঘন্টা সময় দিতে পারবেন। এটা আমি কেন প্রত্যেকবার আমি রেজিস্ট্রেশনে কেন হচ্ছে আপনাদের কাছে এই কোশ্চেনটা নিই, কারণ হচ্ছে আমাকে বোঝা দরকার যে আপনাদেরকে কতটুকু দিলে আপনারা সেটা নিতে পারবেন। সো এমন যদি হয় যে আমি ব্যাচের মধ্যে 90% হচ্ছে তারা 2 থেকে 4 ঘন্টার বেশি সময় দিতে পারবে না, এখন আমি যদি তাদেরকে ওই পরিমাণ বা ওইটার জন্য অপটিমাম কোনো একটা প্ল্যানিং না দিই, তাহলে তো তারা আর কোপ আপ করতে পারবে না। সো এখানে এই কারণে হচ্ছে আমি কোশ্চেনটা নিই। তবে ইউজুয়ালি আমি যেটা দেখি যে এই রেঞ্জটাই অলওয়েজ সবচেয়ে বেশি থাকে, যে 4 থেকে 6 ঘন্টা সময় দিতে পারে, এবং এটা এবারও হচ্ছে 35%-এর মতো। এবং মানে এটা খুবই ভালো লাগছে যে 6 থেকে 8 ঘন্টা সময় দিতে পারবে 25%, এটা কিন্তু খুবই হেলদি একটা নাম্বার। সো আমি বলবো যে এই দুইটা রেঞ্জ, আর এই দিকে যারা আছেন আমি তো বলবো যে আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া যে আপনারা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা বা 10 ঘন্টারও বেশি সময় দিতে পারবেন। এবং মানে এটা মানে টু বি অনেস্ট, আপনি যত সময় বের করতে পারবেন, যত সময় দিতে পারবেন, আপনি তত বেশি প্রস্তুতি নিতে পারবেন, এটাতে কোনো ব্যত্যয় নাই। সো আমি ওভারঅল ধরে নিচ্ছি যে আমার এখানে যারা আছেন এর মধ্যে 20%, আচ্ছা 20% হচ্ছে তারা হচ্ছে 2 থেকে 4 ঘন্টা এর বাইরে সময় দিতে পারছেন না, 2 থেকে 4 ঘন্টার বেশি সময় বের করা মানে সম্ভব হচ্ছে না। সো মোটামুটি হেলদি পোর্শন যদি আমি বলি, এখানে 60%-এর মতো আপনারা হচ্ছে 4 থেকে 8 ঘন্টা সময় দিতে পারবেন, যেটা হচ্ছে আমি মনে করি যে মোর দ্যান ইনাফ, মোর দ্যান ইনাফ। বাট যারা হচ্ছে 2 থেকে 4 ঘন্টা সময় দিতে পারবেন তাদের জন্য যে ইনাফ না তেমন একটা না, আপনাদেরকে একটু প্রপারলি প্ল্যান করে আগাইতে হবে এবং চেষ্টা করতে হবে আরেকটু সময় যদি বাড়ানো যায়। আচ্ছা, 47-এর জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে 84% যুক্ত নাই, শুধুমাত্র বিসিএস ডেইলির সাথেই আছেন। 60%, 16% হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে, বিসিএস ডেইলির পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্মে আপনারা যুক্ত আছেন। আরেকটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের কোন স্টেজে কে আছে, যেমন হচ্ছে এইখানে তেমন কোনো আসলে ইনফরমেশন নাই 8%-এর। সিলেবাস সম্পর্কে কিছু ধারণা আছে 11%, ওকে ফাইন, খুবই চমৎকার। সেটা হচ্ছে সিলেবাস এবং বিগত কিছু কোশ্চেন দেখেছি, এই রেঞ্জটা সবচেয়ে বেশি, অলমোস্ট 32%। দেন আমি যদি দেখি যে 70%-এর মতো প্রিপারেশন নেওয়া আছে হচ্ছে 8%-এর, 50%-এর মতো প্রিপারেশন নেওয়া আছে 14%-এর, এবং 30 থেকে 50-এর মাঝামাঝি মোটামুটি বলা যায় এটা অনেকটা 27%। সো এখানে যদি আমি সবচেয়ে হেলদি পোর্শনটা চিন্তা করি সেটা হচ্ছে এটা, এবং এই রেঞ্জটা যেটা ডিনোট করে সেটা হচ্ছে সিলেবাস, বিগত কিছু কোশ্চেন দেখেছেন, এবং 30 থেকে 50%-এর মতো প্রস্তুতি মোটামুটি নিয়েছেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের স্টুডেন্ট প্রোফাইল। তো সেই অনুযায়ী আমি যখন ক্লাস নিচ্ছি বা ক্লাস নিব, এটা তো সামনে আরও যারা এনরোল করবেন তারাও রেজিস্ট্রেশন ফর্মে আপনারা এই রেসপন্সগুলো দিবেন। সো এই গ্রাফটার ডাইনামিক কিছুটা হয়তো বা চেঞ্জ হবে, তো সেই অনুযায়ী হচ্ছে আমি আমার ক্লাস যখন নিব সেই জিনিসটাও আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের আপনাদের সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং বা সাবজেক্ট ওয়াইজ আমাদের গাইডলাইন, বা 47-এর জন্য আমরা
কি কি চেঞ্জ আসতে পারে এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমাদেরকে নিজেরা কিভাবে আমরা একটা টার্গেট সেট করতে পারি, এই বিষয়গুলো আপনাদের জন্য যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে আপনি আপনাদের নিজের স্ট্রেংথ এবং উইকনেসের উপর বেস করে আপনি একটা ম্যাপ বা আপনি একটা টার্গেট সেট করবেন এবং সাবজেক্ট ওয়াইজ টার্গেট। ওকে, আপনি একটা সাবজেক্ট ওয়াইজ টার্গেট সেট করবেন এবং ওই টার্গেটে যাতে অবশ্যই 125+ থাকে। আমি যেমন টার্গেটগুলো দেখালাম ওইটা থেকে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন। আপনি আপনার নিজের জন্য একটা টার্গেট সেট করবেন এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের স্পেশাল গাইডলাইন ক্লাস বা সাবজেক্ট ওয়াইজ আমাদের স্টাডি প্ল্যান ক্লাস। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। এখন হচ্ছে আপনারা আপনাদের যে মানে প্রশ্ন আছে, কোশ্চেন, যে কোনো কোয়ারিজ যদি থেকে থাকে আমি সেগুলো একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। ওভারঅল বলেন যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে কম্প্রিহেন্ড করতে পারছেন কিনা, যে ক্লাসটার ওভারঅল যে আমি যেটা বুঝাইতে চাইছি বা যেই জায়গাটাতে জোর দিতে চাইছি সেই বিষয়গুলো আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পিডিএফগুলো দিলে, আচ্ছা পিডিএফগুলো কিন্তু আমি অলরেডি গত ক্লাসের পিডিএফ দিয়েছি, আজকের পিডিএফটাও দিয়ে দিব হচ্ছে আমি ক্লাস শেষেই। এবং আপনারা যারা হচ্ছে এখনও ওই অ্যাক্সেস পাননি, মানে যারা আজকে হয়তো বা এনরোল করেছেন তাদেরকেও আমি ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব। ডোন্ট ওয়ারি। আচ্ছা, কোনো বিষয়ে শুধু গুরুত্বপূর্ণ তথ্য ডাইজেস্টে যেমন থাকে এভাবে পড়লে মনে রাখতে সমস্যা হয়, আবার ডিটেলস পড়তে গেলে খুব বেশি ডিটেলস হয়ে যায়। আচ্ছা, এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি মনে করেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তেছেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোনো একটা সার্টিন টপিক, ওই পেজটা পুরোটা আপনি একবার একটু রিডিং পড়বেন, তাহলে আপনি একটা ম্যাপিং তৈরি হবে আপনার মাথার মধ্যে। এরপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ টপিকটাই আপনি পড়বেন। যেমন সে ফর এক্সাম্পল আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি পড়তেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে মনে করেন যে যে প্রবাসী সরকার গঠন বিষয়ক আপনি ইনফরমেশন পড়তেছেন এবং প্রবাসী সরকারের কবে গঠিত হয় ওই ইনফরমেশনটা মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনি যদি শুধুমাত্র পড়েন যে প্রবাসী সরকার গঠিত হয় এত তারিখে, প্রবাসী সরকার গঠিত হয় এত তারিখে, তাহলে কিন্তু দেখবেন আপনার মনে রাখা একটু টাফ। কিন্তু তার আগে যদি কিছু আপনি লেখা পড়েন যে প্রবাসী সরকার মানে কোন পারপাসে গঠিত হয়, এটা হচ্ছে এত তারিখে চলে যায়, মানে ওই মানে কলকাতায় যায়, তার আগে কোথায় ছিল, কে কে সদস্য ছিল, হ্যাঁ, তারপরে দেখবেন যে আপনি কিন্তু ওই তারিখটা বা ওই ইনফরমেশনটা আপনার মনে রাখা ইজি হবে। আচ্ছা, প্রিলিমিনারি ফাইনাল ডেট দেওয়ার পরে লাস্টের দিকে কি 200 মার্কসের ফুল মডেল টেস্ট, না লাস্টের দিকে ফুল মডেল টেস্ট না, সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট থাকবে, বাট ফুল মডেল টেস্ট নেওয়ার দেখা যাক, আমি যদি নিতে পারি তাহলে আমি জানাবো আর কি। বাট আপনারা মডেল টেস্টের জন্য লাইভ এমসিকিউটা ফলো করতে পারেন, এটা মানে এখন পর্যন্ত আমি দেখছি এদের মানে কোয়ালিটি বেশ ভালো। আচ্ছা, মোটামুটি সবাই পূর্ণাঙ্গভাবে আশা করছি বুঝতে পেরেছেন। আহ, আচ্ছা, মোটামুটি সবাই আইডিয়া পেয়েছেন, আমি সবার কমেন্টগুলো একটু দেখছি অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট উইকের জন্য আপনাদের কাজ কি থাকবে আমি অলরেডি আপনাদেরকে বললাম। আপনি আপনাদের স্ট্রেংথ এবং উইকনেসটা অ্যানালাইজ করবেন, সেই অনুযায়ী আপনি একটা প্ল্যান বানাবেন এবং সেই অনুযায়ী আপনি একটা উইকলি প্ল্যান করে আপনি কত দিনের মধ্যে প্রিলিমিনারি সিলেবাস শেষ করবেন এই প্ল্যান আপনি করবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ। আমাদের ওই যে ইন্ডেক্স যে পোস্টটা আছে ওই ইন্ডেক্স পোস্টের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে রুটিন দিয়ে রাখছি। ওই রুটিনের ডান পাশে দেখবেন HW বলে একটা কলাম আছে, ওই HW কলামে দেখবেন যে আজকের যে কাজ সেই কাজ লেখা আছে। অর্থাৎ আপনার যে প্ল্যানিং, উইকলি প্ল্যানিং যেটা বানানোর, সেই প্ল্যানিংটা কিন্তু আপনাকে বানাইতে হবে, ঠিক আছে? যে আপনি উইকলি কোন উইকে কী পড়বেন, কতটুকু পড়বেন এবং আপনি এত উইকের মধ্যে সিলেবাসটা আপনি কভার করতে পারবেন। পড়ার রুটিনটা কি আপনি যে ক্লাস নেবেন সেই সাথে সাথে পড়লে হবে? সেক্ষেত্রে কিছু কিছু ক্লাসে আপনার কাছে মনে হবে যে পড়াটা তুলনামূলকভাবে কম, কিছু কিছু ক্লাসে মনে হবে পড়াটা আবার একটু বেড়ে গেল। এই কারণে নিজের মানে নিজের মতো করে যদি একটা তৈরি করতে পারেন, আমার ক্লাসের রুটিনের সাথে একটু অ্যাডজাস্ট করে মাঝে মধ্যে দেখবেন যে আমার ক্লাসে যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমি যদি প্রথম যেদিন ক্লাস নিই ওই প্রথম ক্লাসে পুরো কন্টেন্ট পড়তে গেলে কিন্তু আপনার বেশ ভালো সময় লেগে যাবে। আবার মনে করেন যে এই যে দুইটা ক্লাস নিলাম, ওরিয়েন্টেশন এবং স্পেশাল গাইডলাইন ক্লাস, এই 2 দিন কিন্তু আপনি মোটামুটি তুলনামূলকভাবে রিল্যাক্স, কোনো একটা আপনার অ্যাডিশনাল কোনো পড়া আমি দিই নেই। সো এই জায়গাটাতে আপনার নিজের রুটিনের জিনিসগুলো যদি পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে।
আচ্ছা ভাইয়া, সায়েন্স এবং বাংলা সাহিত্যে রিসেন্টলি দেখলাম যে এইচএসসির বই থেকে আসে, সেক্ষেত্রে কি এইচএসসির বই দেখা উচিত হবে কিনা কতটুকু? আহ, এখানে সায়েন্সের জন্য সবসময় সায়েন্স তো আসলে মানে মেইন মাদার বুকই তো আসলে বোর্ড বই, এটার কোনো ব্যত্যয় নেই। বাট সায়েন্স আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ আপনাদের কাভার হয়ে যাবে। আর বাংলা সাহিত্যের বিষয়টা কি, বাংলা সাহিত্যের বিষয় হচ্ছে আপনি ওই যে বোর্ড বইয়ের যে কবি সাহিত্যিক আছে, হ্যাঁ ওই কবি সাহিত্যিকদের ইনফরমেশন বা হচ্ছে ওই গল্পগুলার সারমর্ম বা কোন প্রেক্ষাপটে, এতটুকু আপনি দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, বেসিক ভিউয়ার 46টা কিনেছেন, 47-এর জন্য নতুন করে কিনবেন কিনা নাকি 46-এ হয়ে যাবে? আমি অ্যাকচুয়ালি 47টা আমি আপনাদেরকে দাগাই দিব। এর আগের যে ভার্সন আছে সেটাও দাগানো আছে আমার কাছে, বাট আমি 47টা নতুন করে আমি আপনাদেরকে দাগাই দিব, ওখান থেকে আপনি 46-এর মিলাই নিতে পারেন। এবং মানে 47-এর যতটুকু নতুন অতটুকু দরকার হলে আমার যে পিডিএফ আমি আপনাদেরকে যেটা দিব, দাগানো যে পিডিএফটা বইয়ের, সেটা থেকে আপনারা বের করে নিতে পারবেন। আচ্ছা, অ্যাডমিন ক্যাডারে থাকবো নাকি ফরেন ক্যাডারে যাবো? আচ্ছা, এটা এটা মাঝখানে এটা নিয়ে অনেক বেশি চিন্তা করছি, এটা নিয়ে আসলে যে এখনো আমি খুব একটা বেশি স্থির হইতে পারছি এমনও কিছু না। সো আমি এখনো পুরোপুরি আসলে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি, এটা খুবই টাফ কোশ্চেন করছেন। আচ্ছা, স্কুল কলেজে, আচ্ছা আমি এটা নিয়ে একটু আলোচনা করেছি। স্কুল কলেজে ওই যে জ্যামিতি এবং পাটিগণিতের সমস্যা ছিল, যেটা বললাম, জ্যামিতি এবং পাটিগণিত আপনি এটার ওই যে আমার টাইপগুলো ধরে যদি আপনি কিছু করেন, অথবা বিগত বিসিএস এর ওই টাইপের কোশ্চেন আপনি 10-12টা যদি সলভ করেন, তাহলে দেখবেন আপনি আপনার কনফিডেন্স ফিরে পাবেন। আরেকটা যদি আপনি মনে করেন যে বেসিক আপনার একেবারেই দুর্বল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ থেকে আপনি একটু বেসিকটা একটু ক্লিয়ার করে আসতে পারেন। আচ্ছা, বিসিএস প্রিলির জন্য, আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্র্যাশ কোর্সে আমি আপনাদেরকে পুরা পড়াটা গুছিয়ে দিব। আপনাদের কাজ কিন্তু হচ্ছে পড়া। ওকে, আপনাদের কাজ হচ্ছে এই গুছানো জিনিসটাকে আত্মস্থ করা, পড়া, আমি যেভাবে গাইডলাইন দিই সেভাবে অ্যাপ্রোচ করা। এবং আপনারা যদি সেভাবে অ্যাপ্রোচ করেন ইনশাল্লাহ ক্র্যাশ কোর্স মোর দ্যান ইনাফ। ওকে। শর্ট নোটস কীভাবে বানালে অনেক ইফেক্টিভ হবে, আমি শর্ট নোটস নিয়ে যেটা বললাম যে শুধু ইনফরমেটিভ পার্টটা, আপনি হয়তো বা পুরো কাহিনীটা বই থেকে পড়ছেন, শুধু ইনফরমেটিভ যে পার্টটা সেই পার্টটা, বা হচ্ছে আমি একটু আগে বাংলাদেশ অ্যাফেয়ার্সে দেখালাম যে কীভাবে টেবিল করে আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই প্রেজেন্টেশনের কারণে আপনার এটা মনেও রাখতে সহজ হবে। আচ্ছা, 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 এখানে একটা ভালো কোশ্চেন, সেটা হচ্ছে কোর্সটা মানে কমপ্লিট করতে আমাদের কোন কোন বই আমাদেরকে লাগবে। আচ্ছা, বইয়ের বিষয়টা হচ্ছে আহ, ওই আপনারা দেখবেন হচ্ছে ওই ক্র্যাশ কোর্স ডিটেইলস যে পিডিএফটা আপনারা যখন এনরোল করেন, তখন আপনাদের প্রত্যেককেই যে ক্র্যাশ কোর্সের ডিটেইলস দেখুন এই পিডিএফে, এরকম একটা মেসেজ আপনারা সবাই পাইছেন। ওখানে একটা পিডিএফ আছে, ওইখানে দেখবেন একটা সুন্দর একটা টেবিল আছে, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলাদেশ বিষয়াবলী, কোন মানে সাবজেক্টে আমি কেমনে পড়াবো এবং কোন বই থেকে পড়াবো, বা আপনাদের কোন বই থাকলে আপনাদের জন্য সুইটেবল হবে, সব কিছু উল্লেখ করা আছে, ওটা একটু ফলো করবেন। ওকে। আচ্ছা, আহ, আচ্ছা, 2 দিন পরে ক্লাস, এর মধ্যে আপনারা হচ্ছে বিগত যে কোনো একটা বা দুইটা বিসিএস এর কোশ্চেন আপনারা হচ্ছে ব্যাখ্যা সহ আপনারা শেষ করার চেষ্টা করেন, এবং আপনারা প্ল্যানটা বানান এই 2 দিনের মধ্যে। আচ্ছা, তথ্য কিভাবে ইমাজিনেশন করা যায়, আমি যেটা বললাম ওই যে যেমন অ্যাসিরীয় সভ্যতার সাথে আপনি ওসির সাথে তুলনা করে সামরিক রাষ্ট্র, অক্ষাংশ দ্রাঘিমাংশ, এইভাবে আপনি আপনার ইমাজিনেশন স্কিলটা বাড়াতে পারেন। আচ্ছা, এই সপ্তাহের মাঝে যেটা বলতেছি সেটা হচ্ছে আমার মানে অফিসিয়াল একটা মানে কাজ থাকতে পারে সোমবার মঙ্গল, সেক্ষেত্রে আমি হয়তো বা সোমবার মঙ্গল স্টেশনে নাও থাকতে পারি। তো এটা আমি যদি সোমবার মঙ্গলবার ক্লাস নিতে পারি আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব, না হলে হচ্ছে নেক্সট হচ্ছে ফ্রাইডেতে, বা আমি আপনাদেরকে উইক এর মাঝে যেদিনই আমি নিতে পারবো আমি আপনাদেরকে কমেন্ট মানে পোস্ট করে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাথের জন্য ম্যাথ ককটেল বইটাও বেশ ভালো, এটাও দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, বইয়ের ব্যাপারে আমি একটু আগেই কথা বললাম, ওই যে জাস্ট ডিটেলস ইয়াটা দেখবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের যার যে বই কিনা আছে সেই বই হচ্ছে মোর দ্যান ইনাফ, এর বাইরে নতুন করে কোনো বই, আপনি মনে করেন যে আপনি একটা ডাইজেস্ট কিনছেন, আপনি মনে করেন যে আপনি এমবি3 কিনছেন, যার যে বই আছে সেই বই ইনাফ। প্রত্যেকটা প্রকাশনীর বই থেকে যে এমন আপনি সবাইকে পাবেন যে
কোনো না কোনো প্রকাশনী, যেমন আপনি যদি বলেন যে ভাই প্রফেসর ভালো না, কিন্তু প্রফেসরস পড়ে বিশেষ ক্যাডার হয় নাই এমন কিন্তু আপনি বলতে পারবেন না। সো প্রত্যেকটা বইয়ের মধ্যেই মোরাললেস ইনফরমেশনগুলো কিন্তু 19 আর 20, কিন্তু হচ্ছে মেজরিটি যে বইগুলো ফলো করে সেটার উপর বেস করে হচ্ছে আমি আপনাদেরকে ওই ডিটেলস পিডিএফটাতে দেওয়া আছে, ওখান থেকে দেখলে পাবেন। জর্জের সাধারণ জ্ঞান পড়েন না, তাহলে নতুন করে কেনার দরকার নেই, যে যেটাতে আছেন সেটাতে আপনারা রাখবেন। আচ্ছা আচ্ছা, রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউব প্রাইভেট গ্রুপে, আচ্ছা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমার জন্য, এই কারণে আপাতত ফেসবুকেই আপাতত থাকবে। আচ্ছা আচ্ছা, দাগানো পিডিএফটা একটু সময় দিতে হবে, আমি হয়ে গেলেই দিয়ে দিব। আমি বুঝতে পারছি যে দাগানো পিডিএফটা আমি চেষ্টা করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়ার জন্য। যা যা দাগিয়ে দিবেন, আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি, মনে করেন যে আপনি যখন মডেল টেস্ট দিবেন দেখবেন যে আমি দাগাই দিব, এরপর হচ্ছে আমি পড়াবো, বাট যখন মডেল টেস্ট দিবেন দেখবেন যে এর বাইরে থেকে অনেক কিছু আসতেছে। আমাদের টার্গেট কিন্তু 200টা কমন ফলানো না, আমাদের টার্গেট হচ্ছে অপটিমাম লেভেল কমন ফলানো। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে লাইভ এমসিকিউর কথা বলি, কারণ লাইভ এমসিকিউর কোশ্চেন হচ্ছে বিসিএস এর স্ট্যান্ডার্ড কোশ্চেনের থেকে 20 to 30% টাফার হার্ড। সো ওগুলোতে কিছুটা আনকমন কোশ্চেন থাকে, তো তখন দেখবেন যে আপনি কিছু কোশ্চেন পারতেছেন না, কিছু কোশ্চেনে আটকাই যেতেছেন, বাট যখনই আপনি দেখবেন আপনি লাইভ এমসিকিউতে 100 বা 105+ পাওয়া শুরু করছেন, তখন বুঝবেন যে ইনশাল্লাহ আপনার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে। সো এটা নিয়ে ওরি করার কোনো দরকার নেই, ওকে। এরপরে যখন দেখবেন যে এটা স্ট্র্যাটেজিটা কি, যখন আপনার প্রস্তুতি মোটামুটি 70% হয়ে গেছে, আপনি মডেল টেস্ট দেওয়া শুরু করবেন, আপনি তখন যেটা যেটা পারতেছেন না সেগুলোর ব্যাখ্যা দেখে সেগুলো তখন পড়া শুরু করবেন। তখন দেখবেন যে আপনার ওই পোর্শনগুলো পড়া হয়ে গেছে। মনে করেন বইয়ের আমি একটা জিনিস দাগাই দিছি, তার ঠিক পরের লাইনটা থেকে মনে করেন যে আপনার এমসিকিউতে একটা কোশ্চেন আসছে যেটা আপনি পারেন নাই। সো আপনি যখন মডেল টেস্টটা দিলেন, আপনি মডেল টেস্ট থেকে ওই পরের যে ইনফরমেশন সেটা পড়ে নিলেন। এভাবে করে আমরা আস্তে আস্তে মানে মোটামুটি একদম যতটুকু লাগবে সেটা থেকে আস্তে আস্তে আমাদের আমাদের পড়াটা আস্তে আস্তে বাড়াবো, বাট প্রথমেই আমরা শুরুতেই সব পড়তে যাব না, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, অ্যাডমিন ক্যাডারের এক্সপিরিয়েন্স চ্যালেঞ্জেস কেমন শেয়ার করলে ভালো লাগতো। অ্যাডমিন ক্যাডার চয়েসে, আচ্ছা কেন লিস্টে উপরে রাখবো আর কেন রাখবো না, আচ্ছা আমি ক্যাডার নিয়ে আরেকদিন আলাপ করবো, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, জব সলিউশন চাইলে পড়তে পারেন। জব সলিউশনে যেহেতু প্রিভিয়াস বা রিসেন্ট মানে বিভিন্ন ইয়ার কোশ্চেন থাকে, সেগুলা দেখতে পারেন, বাট এটা এমন না যে একদম পড়তেই হবে। আচ্ছা, ক্যাডার চয়েস নিয়ে আমার একটা ক্লাস অলরেডি আছে, হ্যাঁ ক্যাডার চয়েস নিয়ে অলরেডি একটা ক্লাস আছে যেটা হচ্ছে ইউটিউবে দেওয়া আছে। তারপরেও আমি চেষ্টা করব যে অল ব্যাচ গ্রুপে আমি একটা একটা মোটামুটি ওভারঅল একটা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, ক্যাডার চয়েসের ভিডিওর লিঙ্ক, আচ্ছা আমি ক্যাডার চয়েসের ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে ইন্ডেক্স পোস্টেই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আর আমার হচ্ছে ইউটিউবেও আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা নতুন বিসিএস দিবেন আবেদনের একটা ব্যাপার থাকে, আবেদনেরও একটা ভিডিও খুব সম্ভব আমার ইউটিউবে আছে। তারপরে যদি আবেদনের কোনো একটা স্পেসিফিক পোর্শন নিয়ে আপনাদের প্রবলেম থাকে, ওই যে জেনারেল চ্যাটিং সেকশনে আপনারা একটু আলাপ করতে পারেন নিজেদের মধ্যে। তারপরে যদি মনে করেন যে কনফিউশন থাকে, তাহলে আমাকে আস্ক করতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো ওটা রিজলভ করার জন্য। আচ্ছা, 55 থেকে 60 পাই, জিকেতে 70-এ পান 5 থেকে 7, তার মানে তো আপনার প্রস্তুতি মানে অনেক দূর আগানো আছে। আপনি 70-এ 5-7 পান মানে 130-এ আপনি 60 পাইতেছেন। তার মানে হচ্ছে আপনি যেগুলা মোটামুটি অ্যান্সার করতেছেন সেগুলো থেকে মোটামুটি ভালোই পারতেছেন। আপনি জিকেতে 70-এ এটা খুব দ্রুতই আপনি কাভার করতে পারবেন ইনশাল্লাহ। তো আহ, আমার মনে হয় মোটামুটি সবগুলো, হ্যাঁ অল ব্যাচ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিছি অলরেডি ইন্ডেক্স পোস্টে। আপনারা ইন্ডেক্স পোস্টের ওখানেই দেখবেন নিচে দেওয়া আছে যে অল ব্যাচ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, এবং ওই ব্যাচেও হচ্ছে ক্যাডার চয়েসের একদম ফুল ক্লাসটা আছে। ইউটিউবে তো একদম সংক্ষিপ্ত অংশটা দিছি আমি, যে পরবর্তীতে যে কোশ্চেন অ্যান্সার বা আলোচনা সেগুলো অ্যাকচুয়ালি আমি দেই নাই। কিন্তু ফুল ক্লাসটা হচ্ছে আপনারা ওই অল ক্যাডার ব্যাচে পাবেন, এটা ইন্ডেক্স পোস্টে দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আমি একটা কোশ্চেন ছাড়া মোটামুটি সবার কোশ্চেন আমি অ্যাড্রেস করতে পেরেছি। এটা হচ্ছে মানে আমার কারেন্ট জবের এক্সপিরিয়েন্স, ওভারঅল ফিলিংস, ভালো খারাপ সব কিছু, সেগুলো ইনশাল্লাহ আমরা অন্য কোনো একদিন আড্ডায় আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি সবার কোশ্চেন অ্যাড্রেস করা হয়েছে।
নেক্সট ক্লাস যদি হচ্ছে, আচ্ছা, ইন্ডেক্স পোস্টটা হচ্ছে আপনারা যে প্রাইভেট গ্রুপটাতে আছেন, ব্যাচ 4, ওই ব্যাচেই পিন করা আছে, অর্থাৎ ফিচার্ড পোস্টে আপনারা পাবেন। ওকে। আর যদি না খুঁজে পান তাহলে জেনারেল চ্যাটে কাউকে একটু আস্ক করলে ইনশাল্লাহ সবাই খুবই কোঅপারেটিভ, হেল্প করবে। আপনারা ইন্ডেক্স পোস্ট, আপনার ফিচার্ড পোস্টই পাবেন, পিন করা আছে একদম শুরুতে। তো আজকের মতো মোটামুটি এতটুকুই। আপনাদের জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা থাকবে ইনশাল্লাহ। আহ, আচ্ছা, আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন। ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, ইনশাল্লাহ হয়ে যাবে, বাট চাচ্ছেন না এখানে মানে জয়েন করতে আহ, বাসা থেকে। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড এই ইয়াটা, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু এই জার্নিটা আমি গতকালকেও বলছি, অনেক বেশি পেশেন্স রাখতে হবে, যে একটা লং জার্নি। আপনি যদি দেখেন যে 3 থেকে 4 বছর আপনি মানে যাতে এই আফসোসটা আপনাকে না করতে হয় যে আমি কেন এটাতে জয়েন করলাম না, এরকম যদি আপনি মনে করেন যে এই আফসোস আপনাকে করতে হবে না এবং ইউ আর কনফিডেন্ট যে আপনি এটার পিছনে লেগে থাকতে চান, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট যদি আমি হইতাম, পার্সোনালি জাস্ট আমার কথা বলি, সেটা হচ্ছে আমি হইলে মানে যে কোনো জবে হয়তো বা জয়েন করতাম। ওকে, এটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট আমি আপনাকে যেটা বললাম যে আপনি আপনার নিজের মতো করে ওভাবে আহ, দেখতে পারেন। ডাইজেস্টের ক্ষেত্রে আপনার প্রিসেপ্টরসটা দেখতে পারেন, প্রিসেপ্টরসটা আমার কাছে মনে হয় মোটামুটি আছে। আর যদি কিনে না থাকেন তাইলে, আর যদি কিনে ফেলেন, যেটা কিনছেন সেটাই ইনাফ। ঠিক আছে, ইনশাল্লাহ সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ভালো করে পড়াশোনা করেন। আমি যেটা বললাম আজকের এইচডাব্লিউ অর্থাৎ প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা হচ্ছে আপনারা করে ফেলেন এবং সেই অনুযায়ী আপনারা একটা রুটিন তৈরি করেন যে আমি এতদিনের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো এবং এরপর থেকে আমি মডেল টেস্ট দিব। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।